মা, আপা তো পালিয়ে গেছে। কনের ছোট বোনের মুখ থেকে খবরটি শুনতে পেয়ে উঠানে থাকা বরযাত্রী শোলগোল তুলে দিল। বিয়ে বাড়ি মুহূর্তেই পরিণত হলো রম্যবাড়িতে। আশেপাশের মানুষগুলো ছি ছি শুরু করে দিয়েছে। রিয়ার শরীর কাঁপছে। কিছু সময় পূর্বেও আপাকে সে ঘরে দেখেছে, এরই মধ্যে কোথায় চলে গেল। দুঃখে তার কান্না পাচ্ছে। মা বলেছিল আপার সাথে থাকতে, কিন্তু সে তো থাকেনি। ইতোমধ্যে বরের বাড়ির লোকজন হুঙ্কার তুলে দিয়েছেন। রিয়া ভয় পাচ্ছে। পরিবেশ কেমন ভয়াবহ হয়ে উঠেছে। ও ছুট লাগালো সোজা বাড়ির মেন ফটক বরাবর। বিশাল মান শস্যের ক্ষেত পেরিয়ে ছুটতে লাগলো। এদিকে তার দুটি চোখ নোনা জলের ফোয়ারা নামিয়েছে। ও চিৎকার করে ডাকলো, আপা, আপারে, কোথায় তুই? কোনো সাড়া এলো না। রিয়া পাগলের মতো চারপাশে ছোটাছুটি করলো। এই বিয়েটা না হলে মা বাবা মুখ দেখাতে পারবে না। নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর। ও আবার কাঁদতে লাগলো। এক পর্যায়ে মাটিতে বসে পড়ল। পা ছড়িয়ে কাঁদছে ও। এখন আফসোস হচ্ছে, তাই না? কণ্ঠটি কানে আসতে কান্না থামালো রিয়া। চোখ নামুছে তাকালো আগন্তুকের পানে। নীলরঙা ব্লেজার, বলিষ্ঠ দেহ, ফর্সা ত্বকের পুরুষটি চল শক্ত। পুরুষটি বরের ভাই। চোখ দুটো রক্তিম। রিয়ার ভয় হলো। কণ্ঠটা ক্ষীণ শোনালো, আপনারা খুব খারাপ, খুব খারাপ আপনারা। কথাটি বলে উঠে পড়ল ও। রিসান দেখল কন্যাটি পুনরায় ছুটে চলেছে, এদিক সেদিক বিভ্রান্তের মতো করে। তবে পালিয়ে যাওয়া কনেকে এত সহজে পাওয়া যায়? বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। রিয়ার মা ফাহমিদা চিন্তিত, উৎকণ্ঠিত। তার স্বামী সেই কখন বেরিয়েছেন, অথচ এখনও ফেরেনি। নিশ্চয়ই মেয়েকে খুঁজে পাননি। এদিকে আত্মীয় স্বজনরা বলে বলে মুখের ফেনা তুলে ফেলেছে। মনে হচ্ছে কান পচে যাচ্ছে। তবুও প্রতিবাদ করছে না তিনি। কোন মুখে বা প্রতিবাদ করবেন? ধীর পায়ে বাড়িতে প্রবেশ করল রিয়া। তাকে দেখতে প্রাণহীন মনে হচ্ছে। রিসান ঘাড় ঘুরিয়ে দেখল ওকে। চোখে মুখে বিরক্তি। তখন প্রায় এশার আজান হয়ে গেল, অথচ কনের কোনো খোঁজ পাওয়া গেল না। রিয়া কাঁপছে। ওর হাত ধরে টেনে নিয়ে গেল রিসান। বাড়ির পেছনের দিকটায় চেপে ধরল দুটো হাত। ব্যথায় কন্যাটির মুখ লাল হয়ে এলো। সমস্যা কি তোমার? কেন এমন করলে? আমি না হয় খারাপ, কিন্তু আমার পরিবারের কি দোষ? কেন এমন করলে? রিসানের কথায় কিছুই বুঝল না রিয়া। তাকিয়ে রইল ফ্যালফ্যাল দৃষ্টিতে। আনসার মি, স্টুপিড কোথাকার। রিসান যেন রাগে ফুসছে। ওর মাথা কাজ করছে না। বিষয়টা সম্মানের। আই শিওর, তোমার বোনকে না পেলে তোমাকে বিয়ের আসরে বসিয়ে দেব। এ কথা বলেই কিছুটা জোরে ধাক্কা দিল রিসান। মেয়েটির পেট ঠেকল প্রাচীরে। হাত লাগলো প্রকাণ্ড গাছের সাথে। মুহূর্তেই ভেঙে গেল কাছের চুড়ি, যার টুংটাং আওয়াজ কানেল রিসানের। সে তাকালো না অব্দি, অথচ তাকালে দেখতে পেত কোমল ফর্সা হাতটি লাল রঙে সেজে উঠেছে। রাত তখন 10টা। কনেকে পাওয়া গিয়েছে। রিয়া বিহবল, বনের পানে তাকিয়ে। খানিক বাদে দরজা লাগিয়ে দিল। একদম কাজটা এসে বসল। আপা, এই আপা। মেহনুর দৃষ্টি ফেরাল না। রিয়া যেন ভেতরে ভেতর ধ্বংস হয়ে যাচ্ছে। সব থেকে বিস্ময় ছিল মেহনুরকে পাওয়া গেছে গ্রামের শেষ দিকে। সে ফিরছিল বাড়ির দিকে। যদি ফিরতে হতো তবে পালালো কেন? এই প্রশ্নটি রিয়াকে বিস্মিত করে যাচ্ছে। বুকের ভেতর আনচান করছে। দরজায় আঘাত পড়ল। বিয়ে শুরু হবে। রিয়াকে কিছু বলতে হলো না। মেহনুর নিজে থেকে উঠে গেল। দরজা খুলে চলে গেল। সবটা যেন এক আকাশসম বিস্ময়ের সৃজন করল। বাড়ি ভরাট করে আসে মেহমান। তারা যায়নি। যেন বিশ্বাস ছিল আজ বিয়েটা হবে, কিংবা তামাশা দেখার অপেক্ষা করছিল। তিন কবুল বলে আবার বিয়েটা হয়ে গেল। রিয়ার মনে হলো সে ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছে, রূপকথার মতন। যেন চারপাশের অতি আশ্চর্য সব ঘটনা স্বাভাবিক বইকে আর কিছুই না। কোণে বিদায়ের বেলায় কেউ কাছে না। খুব সাদামাটাভাবে কোণে বিদায় হচ্ছে। রাতও কম হয়নি, তাই দ্রুতই হচ্ছে সব। মেহনুরের সাথে রিয়াকেও পাঠানো হবে। রিয়া বোনের কাছাকাছি আসতে চাচ্ছে। ওর অন্তরে একরাশ প্রশ্ন জেগেছে, অথচ উত্তর খোঁজার ফুসরত নেই। একটু সুযোগ হলো বটে, তবে শেষ রক্ষাটা হলো না। রিসান তাকে টেনে নিয়ে এলো। আধার রাত, চারপাশ স্তব্ধ। পোকামাকড়ের ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছে। রিসানের স্পর্শকে ভীত করে তুলল। ব্যান্ডেজ করা হাতটায় ব্যথা লাগলে কণ্ঠতে কোনো শব্দ নেই। কোনো পাকনামি করবে না, নতুবা মাঝ রাস্তায় ফেলে দিব। তখন কেঁদেও কোল পাবে না। এবার রিয়া রাগ হলো। এই পুরুষটি একটু বেশি করছে আজ। ও সজোরে ধাক্কালো, তবে লাভ হলো না। বলিষ্ঠ পুরুষ নড়ল না এক চুলো, বরং লম্বা দেহটা কিছুটা বাঁকিয়ে চোখে চোখ রাখল। চাঁদের আলোয় দৃষ্টি মিলে গেল যেন। তবে এই দৃষ্টিতে প্রেম নেই, আছে কেবল তিরস্কার। তোমার ভাগ্য ভালো মেহনুরকে পেয়েছি, নতুবা ভাইয়ের সাথে বিয়েটা তোমারই হতো। সমস্ত শরীর জ্বলে গেল রিয়ার। ওর কণ্ঠে এবার জোর এলো। বললেই হলো, আমার বিয়ে কার সাথে হবে এটা আপনি ঠিক করবেন? রিসান জবাব দিল না। প্রসঙ্গ বদলে বলল, লিসেন, আমার মাথা ব্যথা করছে। নো বকবক। বাসায় যাচ্ছ অতিথি হয়ে, খারাপ হতে বাধ্য করবে না। কথাটা শেষ করে এগুলো রিসান এলো বাড়ির কাছে। মেহনুর গাড়িতে উঠে বসেছে। বাকি গাড়িগুলো পূর্ণ। একটা সিটও দেখা যাচ্ছে না। অসহ্য নয়নে রিয়ার পানে তাকালো সে। মেয়েটার কান্না পেল। পুরুষটির দৃষ্টিতে অবজ্ঞা, অথচ এতটা পথে লোকটার সাথে যেতে হবে 4 ঘন্টার পথ। এত সময় পাশাপাশি থেকে দুটো মানুষের মধ্যে কোনো বাক্য বিনিময় হলো না।
বাসায় পৌঁছানোর পর দেখা গেল গাড়ির জানালায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে রিয়া। ক্লান্তি তার মুখশ্রী জুড়ে। রিসান ওকে ডাকল না, সোজা বোতলে থাকা পানি ঢেলে দিল। লাফিয়ে উঠল কন্যাটি। ফলস্বরূপ মাথা ঠেকল গাড়ির সাথে। ব্যথায় আর্তনাদ করে উঠল। অথচ রিসান নামের পাষাণ পুরুষের কোনো দয়া হলো না, বরং শক্ত করে বলল, অকাজ করে ঘুমাচ্ছ, লজ্জা হয় না? বিপরীতে ভাষাহীন হয়ে পড়ল রিয়া। রিসান এগিয়ে যাচ্ছে। রিয়ার রাগ হলো, তেড়ে এলো। তবে পুরুষটিকে আঘাত করার পূর্বেই পা ভরকে গেল তার। এবার সত্যিই কেঁদে ফেলল। সমস্ত দিন জুড়ে ভোগান্তি যাচ্ছে। রিসান একবার ফিরে চাইল, তবে উঠালো না, বরং তার ঠোঁটের কোণজুড়ে তাচ্ছিল মাখা হাসি দেখা গেল। এদিকে ব্যথা নিয়ে পড়ে আছে অষ্টাদশী রিয়া। কিছু নিয়ম ছিল, সেগুলোই পালন করা হচ্ছে। রিয়ার সুযোগটা কাজে লাগিয়ে মেহনুরের কাছে এলো। আপ্পা ডাকটি পূর্ণ করার পূর্বে চুল টেনে ধরল রিসান। চারপাশে মানুষজন। আর্তনাদ করতে না পেরে রিয়া দমে গেল। রিসানের চোখে মুখে আক্রোশ। কেন বারবার এমন করছেন? আপার সাথে কথা বলতে দিচ্ছে না কেন? তুমি বাড়াবাড়ি করছো। এইটুকু কমন সেন্স নেই একটু পর ওদের বাসরাত? আর এই সময়ে আজে বাজে কোয়েশ্চেন করতে যাচ্ছ? রিয়া বুঝতে পারল, তবে দমল না। তার ভেতরকার জিজ্ঞাসাগুলোকে তাকে রুখতে দিল না। আপা কেন ফিরে এলো? এত কষ্ট করে যাওয়ার পর কেন ফিরে এলো? আমায় জানতেই হবে। এর মানে সত্যি মেহনুরকে পালাতে সাহায্য করেছিলে? রিসানের কণ্ঠটা গোমট। পা থেমে গেল রিয়ার। বুকের ভেতরটা আর্তনাদ করে উঠল। রিসান ওর বরাবর এসে দাঁড়িয়েছে। এবার তাকালো কোমল পানির হাতে। ব্যান্ডেজ করা, তবে মায়া হলো না ওর। হাতটি চেপে ধরে বলল, খুব খারাপ করলে। রাগটা আমার সাথে, অথচ ভোগান্তি দিলে আমার পুরো পরিবারকে। তোমার এই সুন্দর জীবনটা এবার তছনছ খবার পালা। বি রেডি ফর মাই টর্চার বেবি গার্ল। শান্ত পরিবেশ। রিয়ার চোখ থেকে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। রিসানের ব্যবহার তাকে কষ্ট দিচ্ছে। পুরুষটি সর্বদাই ওকে কষ্ট দিল। নিষ্ঠুর লোক। একটা ধাক্কা দিয়ে চলে এলো রিয়া। এসে দেখল মেহনুরকে ঘরে পাঠানো হয়েছে। চারপাশে হাসি ঠাট্টা চলছে। এদেরকে দেখে বোঝার উপায় নেই এদের বাড়ি বউ পালিয়ে গিয়েছিল। মনে হচ্ছে সব কেমন স্বাভাবিক। এসবই বুঝতে পারছে না রিয়া। রাতও কম নয়, 2টো বাজে। রিয়া চোখের জলটুকু মুছে নিল। ওর থাকার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। তবে সমস্যাটি হচ্ছে একা থাকার অভ্যেস নেই। সর্বদা আপার সাথেই ঘুমিয়েছে, তাই অস্বস্তি হচ্ছে। কিছু সময় পর রিসানকে দেখা গেল পোশাকটি পরিবর্তন করে এসেছে। শরীরে নতুন পারফিউম দেওয়া। নজর ঘুরিয়ে নিল রিয়া। রিসান এসেই ভাইকে জড়িয়ে ধরল। জাহিদও মৃদু হেসে আলিঙ্গন করল। বেস্ট অফ লাক ব্রো। থ্যাংক ইউ চ্যাম্পিয়ন। দুজনের কথোপকথনের মাঝে রিয়াকে দেখতে পেল জাহিদ। কাছে এসে বলল, আপু কেন সমস্যা? রিয়া কিছু বলতেই চাচ্ছিল, তবে পথে মধ্যে ঝামেলা তৈরি করল রিসান। কি সমস্যা হবে? সমস্যা থাকলেও আমি দেখে নেব, তুই যা। জাহিদকে পাঠিয়ে দেওয়া হলো। রিয়া বিরক্তি নিয়ে বলল, আমি একা ঘুমাতে পারি না। আপা সবসময় পাশে থাকে। রিসান যেন মজা পেল। ট্রাউজারের পকেটে হাত রেখে বলল, তো এখন কি বলতে চাচ্ছ? আমি পাশে গিয়ে ঘুমাবো? কথাটি বলে দুষ্ট হাসল রিসান। রিয়া বোকার মতো তাকিয়ে রইল। যাও এখন। আই উইশ। সদ্যবিবাহিত বোনের প্রথম রাতে প্রাইভেসি বেক করবে না। অপমানে গা জ্বলে গেল রিয়ার। ও রিসানের পথে বাধা হলো। লম্বাটে পুরুষটির বুকে সজোরে ধাক্কালো। লাভ হলো না ঠিকই, তবে এতে শান্তি মিলল ওর। শুনেন মিস্টার ইসরাফিল রিসান, আপনি আমার দেখা সব থেকে বাজে পুরুষ। রিসান হাসল। তার মাঝে খারাপ লাগা নেই। ওর বরং নিচয়ে চোখে চোখ রাখল। আই নো বেবি গার্ল, অ্যান্ড ইউ নো হোয়াট, তুমি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মেয়ে। সমস্ত রাত এপাশ ওপাশ করে পেরিয়ে গেল রিয়ার। নিষ্ঠুর মেয়ে কথাটি ওর হজম হলো না, বরং ওর বলতে ইচ্ছে হলো, আপনি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর পুরুষ, যে আমায় শেষ করে দিয়েছেন। সকাল 10টা বাজলেও ঘুম ভাঙল না রিয়ার। ওর চোখ লেগেছে শেষ রাতে। তাছাড়া গতদিন বড় চাপ গিয়েছে, তাই শরীর বিশ্রাম চাইছে। কন্যাটির ঘুম ছিল গানের আওয়াজে। চারপাশ থেকে বেশ জোরে গানের আওয়াজ হচ্ছে। বিরক্তি, অনিচ্ছা নিয়ে উঠল। হাই তুলে এলো বারান্দায়। তখনই নজরে পড়ল বলিষ্ঠ দেহের পুরুষটিকে। রিয়ার চোখ যেন থমকে গিয়েছে। কোথাও একটা মায়া কাজ করছে। এককালে বড় আরাধ্যের ছিল কি না। রুম থেকে বের হতেই চা এগিয়ে দিল সানা। একগাল হাসল রিয়া। চা কাপে চুমুক দিয়ে বলল, শরীর ক্লান্ত ছিল খুব, তাই লিট হলো। সমস্যা নেই, এখনো তো বর বউ ওঠেনি। এই কথা বলেই হাসল সানা। রিয়াও অপ্রস্তুত হাসল, তবে এর ভেতরটা হাসছে না। ওর মনে প্রশ্নগুলো পুনরায় জেগে উঠেছে। সানা রিয়ার থেকে বেশ অনেকটাই বড়, তবে কথার মায়া রয়েছে, তাই রিয়ার ভালো লাগে। দুজন কথা বলতে বলতে বাগান এলো। পুরো বাগান ফুল দিয়ে সাজানো হচ্ছে। পরিবেশে ভেসে বেড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, সেই সাথে মৃদুমন্দ হাওয়া। সুন্দর একটি পরিবেশ, অথচ রিয়ার জন্য সুন্দর হলো না। কোথা থেকে যেন পানি এসে ভিজিয়ে দিল ওকে। বিষয়টা এত দ্রুত ঘটল যে বোঝার সময় অবধি পেল না রিয়া। সমস্ত শরীর ভিজে একাকার। সানা চেঁচিয়ে উঠল, হাই আল্লাহ! রিসান, এটা কি করলি? রিসান ঘাড় ঘুরিয়ে তাকালো। তার মুখশ্রীতে বিশেষ কোনো আবরণ নেই। সবটা যেন স্বাভাবিক। আমি কেমন করে জানবো এখানেও দাঁড়িয়ে? আশ্চর্য, দেখে চলে না কেন?
ব্রেনের সাথেও চোখটাও নেই নাকি? রিয়া ফুঁসে উঠল। কি বললেন? এ কি? এ দেখে কানে কালাও। রাগে আক্রোশে কান্না পেল রিয়ার। সানা ওদের দুজনের মাসে এসে বলল, অনেক হয়েছে, থাম তোরা, আমি তলে নিয়ে আসি। তলে আনতে যেতে পুনরায় পানি দিয়ে ভিজে দিল রিসান। রিয়া নিজের রাগ সামলাতে ব্যর্থ হয়ে তেড়ে গেল। পানির পাইপ ফেলে রিসানও ছোট লাগালো। দুজন ছুটছে তো ছুটছে, নিজেদের অবস্থান যেন ভুলেই বসেছে। বাগান পেরিয়ে ওরা পুলের দিকে চলে এসেছে। রিয়ার খুব মজা লাগছে, অন্যরকম অনুভূতি হচ্ছে। ও ছুটতে ছুটতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল, পড়ল সুইমিং পুলে। আচমকা হওয়ায় বেশ কিছুটা পানিও খেতে হলো। রিসান কিন্তু অমনি দাঁড়িয়ে আছে। রিয়ার এবার সবটা মনে পড়ল। রিসান তার শত্রু, নিষ্ঠুর মানুষ। একটা মন খারাপ ছড়িয়ে পড়ল চারপাশে। ওপরে ওঠার চেষ্টা করে ব্যর্থ হলো রিয়া। পুলটা নতুন করা হয়েছে, সিঁড়ি বসানো হয়নি, বেশ গভীরও। ওর নাকাল হওয়া দেখে মজা পাচ্ছে রিসান। এরই মাঝে ভাবছে মেয়েটির আক্রোশ। একবার মুখ ফুটে বলছে না সাহায্যের কথা। রিসান হতাশায় শ্বাস ফেলল, হাত বাড়িয়ে দিল। রিয়া তখন ফ্যাল করে তাকিয়ে, উঠে আসো, প্রয়োজন নেই। কথাটি শেষ করে রিয়া পুনরায় ওঠার চেষ্টা করলো, তবে পারল না। সে মাঝামাঝি উচ্চতার একজন মেয়ে, আর পুলটির গভীরতা অনেক বেশি। একা উঠে আসা ওর জন্য অসম্ভব। রিসানের মুখশ্রী ক্রমে গম্ভীর হলো। ও ধপাস করে পানিতে ঝাঁপিয়ে পড়ল। ডুব দিয়ে মেয়েটির নিকটে এলো। কোনো ধরনের অসভ্যতামি করবেন না। রিসান তাকে পাত্তা দিল না, বরং কোমর চেপে উপরে উঠিয়ে দিল। তারপর নিজে উঠে এলো। পুরো সময়টায় রিয়া মৌন রইল। রিসান চুলের পানিটুকু হাতের সাহায্যে ফেলে নিয়ে বলল, বেবি গার্ল, আই সোয়ার, তোমাকে ভেঙে গড়িয়ে দেব আমি। অসহ্য অনুভূতিতে ছেয়ে যাবে তোমার শহর। সানা একবার রিসানের দিকে তাকাচ্ছে, একবার রিয়ার দিকে তাকাচ্ছে। কিছু বুঝতে পারছে না ও। রিয়া নিজেও নির্বিকার। রিসান এবার জবাব দিল, বলেছিলাম না এ মেয়ে কানা। তাই পুলে পড়ে গিয়েছিল, আর উঠতেও পারছিল না। শেষ কথায় কিছুটা তাচ্ছিল মিশে আসে। রিয়ার মন খারাপটা আরও বৃদ্ধি পেল। তার উচ্চতা 5 ফুট 2। এদিকে রিসানের সব বোনেরা 5 ফুট 5-এর ওপরে, এমনকি মেহনুরও ভীষণ লম্বা। বেটে না হয়ে কেমন একটা অনুভূতি হচ্ছে। সানা রিসানকে চোখ রাঙিয়ে বলল, চুপ কর তুই, যা এখন, ঠান্ডা লেগে যাবে। রিসান কথা না বাড়িয়ে চলে গেল। মন খারাপ নিয়ে ফিরল রিয়া। সানা তাকে আর কোনো প্রশ্ন করল না। রুমে ফিরে শাওয়ার নিয়ে একেবারে তৈরি হয়ে বের হলো। আহামরি কোনো সাজগোজ নেই, খুবই সাধারণ তবে সুন্দর। সানা বেশ গর্জিয়াস মেকআপ করেছে। ও বলল বিউটিশিয়ানের থেকে একটু মেকআপ করে নিতে, তবে রিয়া নাকচ করল। চেয়ে রইল অদূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির পানে। অফ হোয়াইট রঙের ব্লেজারে অতিরিক্ত সুন্দর লাগছে রিসানকে। রংটি যেন তাকে আলিঙ্গন করে আছে। কনের বাড়ি থেকে লোকজন এসেছে, তাদের সর্বোচ্চ আপ্যায়ন চলছে। এদিকে রিয়া মেহনুরের কাছাকাছি আসার জন্য অস্থির হয়ে আছে। সুযোগ পেতেই রুমে প্রবেশ করল। অদ্ভুত সুন্দর লাগছে মেহনুরকে। রিয়া আপাকে জড়িয়ে ধরল। মেহনুর মৃদু হাসার চেষ্টা করলেও বিশেষ কোনো বাক্য করল না। আপা, তোর কি হয়েছে? তুই পালিয়ে কেন গিয়েছিলি? এমন না জাহিদ ভাইকে তোর পছন্দ না, অনেকদিন ধরে একে অপরকে পছন্দ করিস, অথচ পালিয়ে গেলি বিয়ের দিন। পালিয়ে যাওয়ার পরে ফিরে বা এলি কেন? টানা প্রশ্নগুলো করল রিয়া। মেহনুর জবাবহীন। বোনের বাহু টেনে ধরল রিয়া। ওর মনের মাঝে থাকা প্রশ্নগুলো হুঙ্কার তুলো, বল, কেন এমনটা করলি? মেহনুর বোনের পানে তাকালো। গোমট হয়ে আছে ওর অনুভূতি। হয়তো কিছু বলতে চাইছে, তবে অজ্ঞাত কারণেই কণ্ঠটা স্থির হয়ে আছে। মেহনুর, এখনো বসে আছো? কথাটি বলেই হাসল রিসান। ঘরে প্রবেশ করল। রিয়ার অনুভূতিরা হারিয়ে গিয়েছে। ছেলেটা সর্বদা ঝামেলা তৈরি করে। মেহনুরের মাথাটা নত হয়ে আছে। রিসান মৃদুস্বর শক্তভাবে বলল, যাও, তোমার বাড়ির লোক এসে গেছে, বাইরে মেয়েরা অপেক্ষা করছে। বিনা বাক্যে চলে গেল মেহনুর। তারপরে রিয়ার রাগটা প্রকাশ পেল। ছেলেটার কলার চেপে ধরল, আপনার সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? কেন বারবার এমনটা করছো? সমস্যা তো আপনার। আবার কাছে আসতে দিচ্ছে না কেন? কি সত্যি লুকিয়ে আছে এখানে? কোনো সত্যি লুকিয়ে নেই, আছে। আল বাত আছে, নেই, আছে। বললাম তো নেই। রিসানের কণ্ঠটা একটু বেশি বেজে উঠেছে। ও চোখ বন্ধ করে ফেলল। নিজের আগে আড়াল করে রিয়ার দুবাহুতে স্পর্শ করল। মেয়েটার দু চোখ ভেজা। প্লিজ, ঝামেলা করবে না। আমি ঝামেলা করছি না রিসান, আপনি করছেন এসব। ঘৃণা হচ্ছে আমার। কথাটি শেষ করে নিজেকে ছাড়িয়ে নিল রিয়া। বেরিয়ে গেল ছলছল নয়নে। সেদিকে তাকিয়ে রিসান হাসল। মনে মনে বলল, ঘৃণা তো তোমায় করা উচিত মেয়ে, নিষ্ঠুর কোথাকার। একচোট কান্না করে মেকআপ নষ্ট করে ফেলল রিয়া। পুনরায় সাজতেও ইচ্ছে করছে না। ও জামা বদলে নিল। একটা সাধারণ কাপড়ে বেরিয়ে এলো। আসতেই নজরে পড়ল রিসানকে। পুরুষটিকে এক নজর দেখে নিয়ে অন্যদিকে চলল। রিসানও কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাসে ভেসে গেল বুক। পরিবারের সকলকে দেখে রিয়ার মন ভালো হয়ে গিয়েছে। সুযোগ বুঝেই মাকে নিয়ে আড়াল হলো ও। মা, বাসার কি অবস্থা? তেমন কিছু ঘটেনি। আশেপাশের মানুষরা আপাকে খারাপ বলছে, তাই না? সে তো বলবেই। যাকগে,
এখন এসব কথা বলে লাভ নেই। রিয়ার কণ্ঠটা নেমে গেল। ওর মনে প্রশ্ন জাগলো, সবাই এতটা স্বাভাবিক কেন? তবে উত্তর নেই। রিয়ার খাওয়া হয়নি। এদিকে পেটে ক্ষুধার যন্ত্রণা চলছে। ও খাবার নিয়ে বসল। সকলের খাওয়া শেষ, তাই একাই খাচ্ছিল। অমন সময় জ্বালাতে এলো রিসান। লাঞ্চে কতবার খাও তুমি? এক টুকরো মাংস কামড় দিয়েছিল রিয়া। ওর খাওয়া থেমে গেল। চাইল পুরুষটির পানে। এভাবে খাওয়া অপচয়। তোমার এই খাবারটি আরেকজন খেতে পারত। আপনি আমায় খোটা দিচ্ছেন কিছুটা। অপমানিত বোধ হলো রিয়ার। খাবারের প্লেট থেকে উঠে যাচ্ছিল। রিসান ওকে থামিয়ে দিল। খাবার রেখে যেতে নেই। আমার খাওয়া হয়ে গেছে। হাত ছাড়েন। বললাম না খাবার ছেড়ে যেতে নেই। একটু আগেই খোটা দিয়েছেন। দিয়েছি। এখন বলছি খাও। খাবো না। জেদ করলে আমি খাইয়ে দিতে বাধ্য হব। আশা করছি এটা তোমার জন্য শুভ হবে না। দাঁত কিরমির করে উঠল রিয়া। এই পুরুষটির দৌড় জানেও, তাই পুনরায় খেতে বসতে হলো। রিসান নিজের হাতে কোক ঢেলে দিচ্ছে। রিয়া সেটা তুলতে যেতেই গ্লাস নিয়ে খেতে শুরু করলো। বিস্মিত হয়ে তাকিয়ে রইল রিয়া। এদিকে রিসানের অধৈর্য জোরে ফিচেল হাসি। রিসেপশনের পর মেহনুরকে আর পাঠানো হলো না। কনের বাড়ির লোককে খালি হাতে ফিরতে হবে। রিয়া বারবার বলল যাতে মেহনুরকে পাঠানো হয়, তবে হলো না। কোনো কাজে দিল না তার কথাগুলো। ঠিক হলো মেহনুর সাথে রিয়াও কিছুদিন থাকবে। স্বাভাবিকভাবেই জামা কাপড় নিয়ে ঝামেলা হলো। রিয়ার সাইজের সাথে কারো মিল নেই। দুইবারের দূরত্ব কম নয়। তার চেয়ে ভালো কিছু নতুন জামা কিনে নেবে। কনেপক্ষের বিদায়ের পরই শপিংয়ে বের হলো ওরা। রিসান, জাহিদ, মেহনুর আর রিয়া যাবে। দুটো গাড়ি বের করা হয়েছে। রিয়া মেহনুরের সাথে যেতে নিলেই হাত ধরে আটকে নিল রিসান। ভাইয়া, তুই মেহনুরকে নিয়ে যা, আমি আমার বেয়ানকে নিয়ে যাই। নতুন করে একটু পরিচিত হয়ে নেই। প্রতিবাদের সুযোগ মিলল না। তার আগেই রিয়াকে নিয়ে এলো রিসান। গাড়ির দরজা খুলে বলল, যাও। এমনটা কেন করলে? জাহিদ ভাইয়ের সামনে আমি তো কিছু জিজ্ঞাসা করতে পারতাম না। জানি। তাহলে? তুমি একটা গাধা। উফস, সরি, গাধি। আশ্চর্য, এখানে গাধামি কি দেখলেন? ওরা নিউলি ম্যারিড কাপল। আলাদা স্পেসের দরকার আছে না? রিয়া থেমে গেল। উঠে পড়ল গাড়িতে। মৃদু স্বরে গান বাজছে। এই গানগুলো একদমই পছন্দ নয় ওর। মিউজিক চেঞ্জ করুন। করব না, আমার ভালো লাগছে না। তাতে আমার কি? সেটাই আপনার কি? কথাটি বলেই মন খারাপ করল রিয়া। জানালায় মাথা ঠেকিয়ে রইল। রিসান ওর পানি একবার চাইল। মিউজিক অফ করে দিয়ে বলল, জানালায় মাথা রেখো না। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাতে আপনার কি? প্রশ্নটি করে রিসানের দিকে চাইল রিয়া। ছেলেটা চুপ হয়ে গেল। মুখটা কিছুটা শুকনো দেখালো। অথচ রিয়া অমন করেই চেয়ে রইল। কোনো উত্তরের আশায় নয়। এক বুক হাহাকার নিয়ে চেয়ে রইল। শপিং থেকে ফেরার পথে অনেক স্ন্যাক্স আনা হয়েছে। উদ্দেশ্য আড্ডা দেওয়া। এখন কিছুটা ঠান্ডা পড়েছে। রাতে ঈষৎ কুয়াশার দেখা মিলে বাগানে আড্ডা দেওয়া যাবে। বাড়ির সব বাচ্চারা হাতে হাতে কাজ করছে। রিয়া এসবের কিছুই জানে না। ও এমনি বাইরে ঘুরতে এসেছিল। তখনই সানার সাথে দেখা। আরে রিয়া, এসে পড়েছ? তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। এখানে কি হচ্ছে আপু? আড্ডা দেব। বারবিকিউ করা হবে। আসো আসো। বিশাল মাদুর পাতা হয়েছে। সেখানে গিয়ে বসল রিয়া। ওর পাশে বসল নিতু আর রুবাই, রিসানের ছোট চাচার ছেলে মেয়েরা। দুজনের বয়সের ব্যবধান 1 বছর হলেও একই সাথে ক্লাস 4-এ পড়ছে এরা। খানিকটা দূরেই বারবিকিউর ব্যবস্থা করছে রিসান। কয়লা ধরাচ্ছে সে। রিয়া, নিতু, রুবাই গল্প করছিল। এটাই যেন সহ্য হলো না রিসানের। নিতু, রুবাই, এদিকে আইতো তোরা। কোনো কাজ নেই, তবু উল্টাপাল্টা কাজে পাঠিয়ে দিল ওদের। এবার রিয়া একা। ছেলেটার এই বদ মতলব বুঝতে পারে রিয়া, তবে কিছুই বলে না। খানিকক্ষণ যেতেই জাহেদ আর মেহনুর উপস্থিত হয়। দুজনেই চুপ করে বসে থাকে। রিয়াও তাই। তবে কোথাও একটা দীর্ঘশ্বাস আসে, আবার মিলিয়ে যায়। কয়লায় আগুন ধরিয়ে এদিকে আসে রিসান। জাহিদের সাথে হাত মেলায়। তোরা এখানে কেন? সানাই তো আসতে বলল। কে যেন আয়োজন করেছিস? এটা তো সিঙ্গেল পার্টি ব্রো। তাতে কি, আমরা জয়েন হবই। আচ্ছা, তাহলে কাজ করতে হবে। ওকে, রাজি। এদেরও কাজে পাঠিয়ে দিল রিসান। রিয়া চোখ ছোট করে ফেলল। এই যে মিস্টার। থামল রিসান। রিয়া উঠে এসে ওর বরাবর দাঁড়ালো। সবাইকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছেন তাই না? ভাবলেশীনভাবে উত্তর এলো। ছেলেটার এই স্বীকারোক্তি মানতে কষ্ট হচ্ছে রিয়ার। ওর নাক ফুলিয়ে রইল। সবাইকে সরিয়ে দিলেন। এখন আমি আপনার পেছন পেছন ঘুরঘুর করব? দেখি কি করতে পারেন। সত্যি তেমনটা হলো। রিসান যেখানে যাচ্ছে রিয়াও সেখানেই যাচ্ছে। যেভাবে অঙ্গভঙ্গি করছে ঠিক তেমনটাই করছে ও। সাধারণভাবে বিষয়টি বিরক্ত করে তুলল রিসানকে। ও এগিয়ে সে মেয়েটির চুল টেনে ধরল। আর একবার এমন করলে একদম পানিতে ফেলে দেব। আমি সাঁতার জানি। আচ্ছা, ফেলি তবে? এই না। কথাটি বলে ধাক্কালো রিয়া। রিসান কিন্তু ছাড়ল না, বরং কিছুটা কাছে টেনে নিল। ওর উত্তপ্ত নিঃশ্বাস মেয়েটির মুখে পড়তে শুরু করেছে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার পূর্বে রিয়া আটকে দিল।
রিসানও অপ্রস্তুত বোধ করলো, ছোট করে বলল, সরি, আবেগ সেরে এসেছি, এখন আর আবেগ কাজ করে না। কথাটি বলেই ছুটে পালালো রিয়া। সেদিকে তাকিয়ে রিসানের ভেতরটা হু হু করে উঠল। সময় বড় নিষ্ঠুর। এরই মধ্যেই বারবিকিউর ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। রিসানকে দেখে সানা বলল, কোথায় ছিলি? একটু হলেই তো সব নষ্ট হয়ে যেত। এভাবে ফেলে কেউ যায়? প্রশ্নটির উত্তর না দিয়ে বারবিকিউর সামনে বসল রিসান। সানা উত্তরের অপেক্ষায়। তবে রিসান সে জবাবটি দিল না, বরং অন্য কথার সুর টানল, তুই যে আমি দেখছি। সানা বুঝলো ভাইকে বলে বিশেষ লাভ নেই, তাই সে উঠে গেল, বসল সকলের আড্ডাতে। রিয়া সকল দুঃখ ভুলে পরিবেশটিকে উপভোগের চেষ্টা করছে। তার পরনে কিছুটা পাতলা কাপড়, তাই শীত অনুভব হচ্ছে। দুবাহুতে হাত বোলালো। এদিকে রিসান বারবিকিউতে ব্যস্ত, কোথাও তাকাচ্ছে না, মুখের ভঙ্গিমা শক্ত। সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে দৃষ্টি ফেরালো রিয়া। আসর জমাতে বলল, চলো সবাই মিলে গানের কলি খেলা যাক। প্রস্তাবটি পছন্দ হলো সকলের। গানের কলি খেলা শুরু হলো। সবাই হাসি ঠাট্টায় মজেছে। অনেকক্ষণ খেলার পর জ দিয়ে গান বলতে বলা হলো। সবাই একে একে মনে করতে শুরু করলো, কিন্তু কেউ মনে করতে পারছে না। যে যেটাই বলছে দেখা যাচ্ছে আগে গাওয়া হয়ে গেছে। বারবিকিউ শেষ, সব নামিয়ে এনেছে রিসান। রিয়া আর চোখে দেখতে গিয়ে ধরা পড়ে গেল, তাই চোখ নামিয়ে ফেলল। রিসান বারবিকিউ রাখলো, তারপর মৃদুস্বরে গাইল। গানটি শেষ করে অন্যদিকে চলে গেল রিসান। রিয়া চেয়ে রইল, তবে বুঝল না ছেলেটা কেন চলে গেল। গানের মাঝে কোনো অনুভূতি লুকিয়ে শিরশির বাতাস বইছে। পরিবেশ সুন্দর, অথচ দুটি মানুষের মাঝে দূরত্ব অসীম। জাহিন বেডে আতশোয়া হয়ে আর মেহনুর বারান্দায় বসে। দুজনের মাঝে দূরত্ব হয়তো আর কখনোই কমবে না, অথচ এমনটা হওয়ার কথা ছিল না। একটা সুন্দর সংসারের স্বপ্ন তো দুজনেই দেখেছিল। চাদর দিয়ে মেয়েটিকে পুরোপুরি জাপটে ধরল জাহিদ। মেহনুর অনুভূতিহীন, যেন কোনো পাথর। জাহিদের মন খারাপ হলো, তবে সেটি বুঝতে না দিয়ে মৃদু হেসে শুধালো, এখানে একা দাঁড়িয়ে আছো যে? জবাব এলো না। জাহিদি বলল, নূর, তোমাকে এভাবে দেখে আমার ভালো লাগছে না। মেহনুর কিন্তু জবাব দিল না, চুপ করে রইল। কথা কেন বলো না? এবার মুখ খুলল মেহনুর, তবে কণ্ঠে ভালোবাসা নেই, আছে অসহায়তা আর বিরক্তি। কথা বলার মতন শব্দ নেই জাহিদ। ভালো লাগছে না, ছাড়ো। কথাটি শেষ করে এগিয়ে গেল মেহনুর। চোখে জল নেই, অথচ ভেতরে ভেতরে কান্নায় ভেসে যাচ্ছে। সবকিছু আড়াল করে শুয়ে পড়ল বিছানায়। জাহিদও দীর্ঘশ্বাস ফেলে রুমে এলো, আলো নিভিয়ে দিল। দুটো শরীরে একই বিছানায়, অথচ দূরত্ব অসীম। অথচ বিয়ের একটি সপ্তাহ হয়নি, কি নিষ্ঠুর এই পৃথিবী। পরদিন সকালে নাস্তা টেবিলে দেখা হলো রিয়ার রিসানের। সৌজন্যতায় চেয়ার টেনে বসল রিয়া। তাকে খাবার দেওয়া হলো, অন্যমনস্ক হয়েই খাচ্ছিল। হুট করে গলায় আটকে গেল। রিসান পাশে বসে থেকেও পানি বাড়িয়ে দিল না, নিজে থেকেই নিল রিয়া। ও ভীষণ অবাক হয়ে বলল, একটা মানুষ কষ্টে কান্না করে দিচ্ছে, আপনি পানি এগিয়ে দিবেন না? এতটা খারাপ আপনি? আমি দিলে নিতে তুমি? রিয়া দমে গেল। পুরনো একটি ঘটনা স্মরণ করেই চুপ হলো সে। তবে ভেতরের অভিমানটা একটুও গেল না, বরং ক্ষণে ক্ষণে অভিমানের পাহাড়টা আকাশে গিয়ে ঠেকতে শুরু করেছে। খাবার খাওয়া শেষে মেহনুরের সাথে দেখা। মেহনুর হেসে বোনের গালে হাত ছোয়ালো। আপা, তোর সাথে কথা আছে, এখন না, পরে কথা হবে রিয়া। না এখনই। এক প্রকার ট্রেনে নিতে নাগলো রিয়া। মেহনুর হাতে ব্যথা পাচ্ছে। রিয়া, ব্যথা পাচ্ছি, সরি। আচ্ছা, তুই সত্যি করে বল, কেন এমনটা করলি? মেহনুর না বোঝার মতন করে বলল, কেমনটা? কেন পালিয়েছিলি? এমনি। আপা, সত্যি করে বলতো, তোর সাথে অন্য কারোর সম্পর্ক ছিল? এটা তো হওয়ার কথা না। তুই আর জাহিদ ভাইয়া একে অপরকে পছন্দ করতি, এক প্রকার রিলেশন ছিল তোদের। তাহলে? আমি কিছু বুঝতে পারছি না। কথাটি বলে রিয়া উত্তেজিত হয়ে পড়ল। মেহনুর ওকে আগলে ধরল। রিয়া, কিছু হয়নি, তোরা কিছু লুকাচ্ছিস আপা, কেন এমনটা করলি? মেহনুরের চোখে মুখে অসহায়। কিছু সময় যেতেই রিসান এসে উপস্থিত হলো। এছাড়াই মেহনুরকে যেতে বলে রিয়ার কাছে এলো। ছেলেটার শরীরের সুবাস অনুভব করে তাকালো রিয়া, দু চোখে নোনা জল। কি জানতে চাও তুমি? কেন আপা এমন করলো? এটাই জানতে চাই আমি, বুঝেছেন? এটাই জানতে চাই। কেন জানতে চাও? কেন জানতে চাইব না? বেশি বকবক না করলে হয় না? রিয়ার শ্বাস ভারী হয়ে যাচ্ছে। রিসান ভ্রুকুচকে তাকিয়ে, শরীর খারাপ লাগছে? কাছে আসবেন না, ছবির নামায়। দু চোখ ঘোলাটে অনুভব হয় রিয়ার। দেয়ালে পিঠ ঠেকিয়ে নেয়। রিসান সব অবরোধ উপেক্ষা করে মেয়েটিকে ঝাপটে ধরে। এই মেয়ে, এমন করছো কেন? বলো, কি সমস্যা হচ্ছে? বলো, বলছো না কেন? কন্যাটি কথা বলতে পারছে না, চোখে মুখে আধার নেমে আসে। মনে হচ্ছে এখনই প্রাণ বেরিয়ে আসবে। রিসানের বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হয়। অনুভব হয় কন্যাটির নখের আঘাতের হাতের একটি অংশ ছিন্ন হচ্ছে। অথচ এসব নিয়ে ভাবছে না ওর মন। ও বারবার বলছে, কি ধরনের সমস্যা হচ্ছে? বলো বলো প্লিজ। নিস্তেজ শরীরে শুয়ে আছে রিয়া। ওর গায়ে কম্বল টেনে দিয়ে বেরিয়ে এলো রিসান। মেহনুর চিন্তায় বোধ হয়ে আছে। অ্যালার্জি অ্যাট্রাক্ট করেছে। কোনো খাবারে অ্যালার্জি আছে ওর?
ওর তো মাশরুমে অ্যালার্জি। রিসান বুঝলো সকালে খাওয়া স্যুপের কারণে এমনটা হয়েছে। ও কথা না বাড়িয়ে বলল, রুমে যাও, ওর খেয়াল রেখো। যাওয়ার পূর্বে পুনরায় রুমে তাকালো রিসান। মেয়েটার সমস্ত শরীরে চাকা চাকা হয়ে লাল বর্ণ ধারণ করেছে, যেন কেউ রং মেখে দিয়েছে। রিয়ার ঘুম ভাঙল সন্ধ্যায়। রুমে কেউ ছিল না। ও একটু ভীত হয়ে পড়ল। হঠাৎ করেই সবটা অচেনা লাগছে, মস্তিষ্ক ধরতে পারছে না। ও তড়িঘড়ি করে রুম থেকে বের হলো। আলিয়া খাবার হাতে আসেন, তাকে দেখেই থেমে গেল রিয়া। তবে ওর বিভ্রান্ত মুখটা দেখে আলিয়া বললেন, কিছু হয়েছে মা? না আন্টি, আমি আসলে হুট করে উঠেছি তো, তাই বুঝতে পারিনি। আচ্ছা, আসো আমার সাথে, খিদে পেয়েছে তো। রিয়া মাথা ঝাঁকালো। ওর খাবার রাখা হলো। ধীরে সুস্থে মেয়েটি খাচ্ছে। আলিয়া কিছু সময় চেয়ে রইলেন। আমি এখন যাই, কোনো দরকার হলে কাউকে ডেকে নিও। জি আন্টি। খাবারটুকু শেষ করে ঘরে বসে রইল রিয়া। মনে করতে লাগলো, সকাল থেকে হয়ে আসা ঘটনাগুলো ফিরে যাওয়ার সময় হয়েছে। একটা সপ্তাহ গেল এই বাড়িতে। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলো। বাড়ির সকলেই সেখানে উপস্থিত। মেহনুরকে জড়িয়ে ধরল রিয়া। আপা, নিজের যত্ন নিবি। তুইও। খুব ভালো থাক আপা, তোর কোনো কষ্ট না থাকুক। আচ্ছা, বাসায় ফিরে কল করিস। কথাটি বলে মেহনুর অন্যদিকে চাইল। ওর কান্না পাচ্ছে। রিয়া সেটা বুঝতে পারল, তবু কিছু বলল না। তার যেতে হবে, এটাই নিয়ম। বুকের ভেতরে নিঃশ্বাসটুকু লুকিয়ে জাহিদের সামনে এসে দাঁড়ালো। একটু দূরে দাঁড়িয়েছিল সে। জাহিদ মৃদু হেসে রিয়ার মাথায় হাত রাখল। দীর্ঘদিনের অভ্যেস সেটা। রিয়াও হাসলো। আবার এসো কেমন? হ্যাঁ আসবো। আবার খেয়াল রাখবেন, দুঃখ রাখবেন না। ও আপনাকে বড় ভালোবাসে। জাহিদ উত্তর দিতে পারল না। চাইল মেহনুরের পানি। মেয়েটির অনুভূতি আজও নিস্তেজ। কোথায় হারালো সেই প্রেম? জমেলা দুহাত ভরাট করে ফল মিষ্টি এনেছেন রিয়াদের বাড়িতে পাঠানোর জন্য। এতে বিস্ময় হলো না রিয়া। এই পরিবারের ঐতিহ্য সম্পর্কে অবগত সে। তবু কিছুটা বিরোধ করে বলল, এসবের দরকার ছিল না আন্টি। সে কি কথা? এটা হয় নাকি? তুমি খালি হাতে ফিরবে নাকি? আবার এসো কেমন? জি আসবো। রিয়া আরেকটু সময় থাকতে চেয়েছিল, তবে রিসান এসে তাগাদা দিল, বড় মা, গাড়ি রেডি। তুই সাথে গেলেও পারতি রিসান, আমার কাজ আছে। এমনিতে লেট হয়ে গেল। সরাসরি প্রত্যাখ্যান করলো রিসান। এতে রিয়া কিছু মনে করল না, বরং ভালো হয়েছে মানুষটাকে এতটা পর দেখতে হবে না। জমেলার থেকে বিদায় নিয়ে আলিয়ার নিকট এলো। গত কয়েকদিন বেশ খেয়াল রেখেছেন তিনি। আন্টি আসছি, আমাদের বাসায় যাবেন। যাবো মা, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো। আচ্ছা। রিসান আরশোকে দেখল সব। মায়ের সাথে রিয়ার সম্পর্কটা আগে থেকেই সুন্দর, তবে এই কদিনে যেন একটু বেশি মধুর হয়ে উঠেছে। সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল রিয়া। ওর জিনিসপত্র গাড়িতে উঠিয়ে দিয়ে ড্রাইভারের কাছে এলো রিসান। কঠিন সুরে বলল, ঠিকমতো পৌঁছে দেবে? জি স্যার। রিয়া অন্যদিক ফিরে আসে। রিসান ভেবেছিল কিছু বলবে, তবে মেয়েটি যেহেতু তাকাচ্ছে না, তাই ও নিজেও আগ বাড়িয়ে কিছু বলল না। ক্লান্ত দেহতা বিছানায় এলিয়ে দিতেই দরজায় নক করলেন ফাহমিদা। উঠে এসে দরজা খুলে দিল রিয়া। মেয়ের গালে হাত ছোঁয়ালেন তিনি। খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছেন। খিদে নেই মা? সেই কখন এসেছিস? খিদে নেই? রাত কটা বাজে রেখেছিস? খাবো না, বাবাকে বলে দাও। এ কথা বললে নানান প্রশ্ন তুলবে। অল্প একটু খা না মা। অনিচ্ছা নেই এগুলো রিয়া। খাবার টেবিলে কোনো কথাই হলো না। তবে খাওয়া শেষে ইব্রাহিম বললেন, ও বাড়িতে কেমন গেল সময়? ভালো। শুধু ভালো? কেন? ওরা কি তোর যত্ন করেনি? করেছে। তবে বাদ দাও। টেবিলে মাথা ঠেকিয়ে রইল রিয়া। কিছু সময় যেতেই বলল, বাবা, একটা কথা বলবে প্লিজ? কি কথা? আপা পালিয়ে যাওয়ার পরও তোমরা এত শান্ত কেন? তোমার বোনের মাথা খারাপ হয়ে গিয়েছিল, নতুবা পালাবে কেন? নিজেই তো পছন্দ করেছে। তাছাড়া ঝামেলা বাড়ানোই ইচ্ছে টেনি। যা হয়েছে ভালোই হয়েছে। রিয়া নিজেও বুঝল না, সমস্যাটা যেন ধরাছোঁয়ার বাইরে। ইব্রাহিম কন্যার মাথায় হাত রাখলেন, যেন আশ্বাস দেওয়ার চেষ্টা। এসব নিয়ে ভেবো না, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। 10 দিন পরের ঘটনা। বেলা করেই ঘুম ভাঙল রিয়ার। কাল থেকে আবার ভার্সিটি যাওয়া আসা করবে। প্রয়োজনীয় কিছু জিনিস আনা প্রয়োজন। সকালের নাস্তা খেয়ে বেরিয়ে পড়ল। সাথে নিল বান্ধবীকেও। দুজনে রিকশায় উঠে বকবক শুরু করলো। এক পর্যায়ে প্রমি শুধালো, দোস্ত, এই জীবনে প্রেম না করার সিদ্ধান্ত নিয়েছিস? তেমনই। ধর, তাহলে বিয়ে করে ফেল। চারপাশে এত সিঙ্গেল আর ভালো লাগে না। তুই বিয়ে কর। আমি আর বিয়ে? এ কথা বললে বাসায় ঢুকতে দিবে না। তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। সেটাই ভালো লাগছে না। দুই বান্ধবীর গসিপের মাঝে রিকশা থেমে গেল। সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। ওরা দুজনেই বিস্মিত। তবে বিস্ময় ভাঙল পুরুষটিকে দেখতে পেয়ে। রিয়া ভ্রু কুঁচকে রইল। নেমে আসো, কিছু কথা আছে। আপনি এখানে কেন? দরকারে এসেছি। মামা রিকশা ঘুরান। ঘুরাবেন না মামা, তাহলে ফল ভালো হবে না। মাস্তানি করবেন নাকি? প্রয়োজন পড়লে করব। কথা শেষ করেই প্রমির দিকে তাকায় রিসান। একটু হেসে বলল, হাই আপু। হ্যালো। তোমার বান্ধবীকে নিয়ে যাচ্ছি। তোমাকে আমার লোক বাসায় পৌঁছে দিবে। প্রমি, তুই যাবি না? হাত ধরে আটকে দিল রিয়া।
রিসান দাঁত কিরমির করে বলল, বেবি গার্ল, আমাকে রাগিও না। প্রমিকে যেতে হলো। রিসান ভাড়া মিটিয়ে দিয়ে এক প্রকার টেনে নামালো রিয়াকে। কোন সাহসে এমন করছেন সেটা তোমার না জানলেও চলবে। আমি পুলিশে যাব। যাও, চলো, আমি নিয়ে যাচ্ছি। কথাটি বলে হাতে ঈষৎ চাপ দিল রিসান। ব্যথায় চোখ টলমল করে উঠল রিয়ার। তোমার সাহস বেড়েছে তাই না? রিলেশনে যাচ্ছ? রিসান, লাগছে আমার। লাগুক, শয়তান মেয়ে, জানি মেরে দেব। সে অধিকার আপনাকে দেয়নি রিসান। তবে কাকে দিয়েছ? ওই ছেলেটাকে। কে যেন নাম? রিপন? হ্যাঁ দিয়েছি। আরও দিব। তাতে আপনার কি? আমার অনেক কিছু। অসহ্য লাগছে। ছাড়েন, এসব নোংরামি ভালো লাগছে না। ভদ্রলোকেরা এমনটা করে না। হাতের বাঁধন আলগা করল রিসান। রিয়া চলে যেতে নিলে পুনরায় আটকে দিল। তুমি কখনোই বুঝলে না আমায়। কি বুঝবো? কিছু না। যাও, আই প্রমিস আর কখনো আসবো না। তুমি স্বাধীন। রিসান এগিয়ে গেল, তবে থেমে রইল রিয়া। এই মানুষটার কোনো অধিকার নেই তাকে স্বাধীন করার কিংবা আটকে রাখার। রিপনকে কল করল রিয়া। মেয়েটির কঠোর কণ্ঠে শুধালো, তুমি মানুষের কাছে বলে বেড়াচ্ছ আমরা রিলেশনে আছি? রিয়া, তেমনটি নয়। তবে কেমন রিপন? আমরা ভালো বন্ধু। এটাই তো কথা হয়েছিল তাই না? আসলে আমার বন্ধুরা মজা করে তোমাকে আমার গার্লফ্রেন্ড বলে, আর এর খেসারত আমায় দিতে হয়। সরি রিপন, আমি তোমার সাথে বন্ধুত্বটা কন্টিনিউ করতে পারবো না। রিয়া, শোনো আমার কথা। আর কোনো কথা নয়। আশা রাখছি নিজের সীমা অতিক্রম করবে না। যদি তেমনটি করো তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কল কেটে দম ফেলল রিয়া। ওর ক্লাসমেট রিপন বেশ অনেকদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। ও নাকচ করে রেখেছিল। আগের সপ্তাহে ডিসিশন হয় দুজনে ভালো বন্ধু হয়ে থাকবে। সেভাবে নিয়মিত কথাবার্তা দেখা হচ্ছিল। তবে এর উল্টো মানে দাঁড়াবে সেটা কে জানতো? পুরো দিনটি নষ্ট হলো রিয়ার। প্রমিকে কল করলে প্রমি জানালো ও বাসায় ফিরে এসেছে। ঠিকভাবেই পৌঁছে দেওয়া হয়েছে ওকে। এবার রিসানের উপর রাগ হলো। পুরুষটি সবসময় কষ্ট দেয়। প্রমি ওপাশ থেকে শুধালো, এই রিয়া, ছেলেটাকে? কি বললি? ছেলেটাকে? তোর কি হয়? মেহনুর আপুর দেবর উনি। জাহিদ ভাইয়ের ভাই আছে? আগে তো বলিসনি। কাজিন ব্রাদার। ও, তোর সাথে অমন কেন করলো? কোনোভাবে তোরা কি রিলেশনে আসিস? আরে ধুর, এমনটা নয়। তাহলে তোর এক্স নাকি? বাড়ি ভরা মেহমান। রিয়া স্বভাবে ভীষণ চটপটে। স্কুল থেকে এসে এত মানুষ দেখে তার হৃদয়ে প্রশ্ন জাগল। ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় দেখতে পেল লম্বা দেহের একটি ছেলেকে। ফর্সা ত্বক, দেহের গঠন মাঝামাঝি ধরনের। ছেলেটা কেমন করে তাকালো যেন। বোঝা গেল দুষ্টু স্বভাবের। রিয়ার ভালো লাগলো না। ও ছুটে গেল রান্নাঘরে। মা তখন রান্নাবান্নায় ব্যস্ত। ও মা, বসার ঘরে এত মানুষ কেন? এসে গেছিস? হাতে হাত লাগাতো মা। ওরা কে মা? তোর বাবার বন্ধুর পরিবার। অনেকদিন ধরে আসবে আসবে করে আজ এলেন। কেন এলেন? কথাটি বলতেই ফাহমিদা ভ্রু কুঞ্চিত করে মেয়ের দিকে তাকালো। তার মেয়েটা হয়েছে বড় অদ্ভুত। এসব কি কথা রিয়া? মেহমানদের প্রতি এমন মনোভাব রাখবে না। আচ্ছা মা, এখন খাবারগুলো নিয়ে আসো তো। ভদ্র মেয়ের মতো খাবার নিয়ে গেল রিয়া। ডাইনিং ভরাট করে খাবার পরিবেশন করা হচ্ছে। খাবারের ঘ্রাণে মোমো করছে চারপাশ। রিয়ার পেটের ভেতরে থাকা ক্ষুধার দল চেঁচিয়ে উঠল যেন। এদিকে মা অতিথি সেবায় ব্যস্ত। মন খারাপ করে ঘরে ফিরল রিয়া। আপা বসে আছে, হালকা সাজগোজ করেছে। রিয়া উদাস সুরে শুধালো, সাজছিস কেন আপা? এসে গেছিস? তুইও তৈরি হয়ে নে। কেন? কোথায় যাব? বাবার বন্ধুর বাড়ি। মানে? নিচে মেহমান দেখিসনি? দেখেছি তো। ওদের বাসায় যাব ঘুরতে। শুনেছি বিশাল বাড়ি। তাছাড়া এলাকাও ভীষণ সুন্দর। রিয়া আগ্রহ পেল না। এদিকে মেহনুর সাজগোজ করে বসে আছে। খানিক বাদে ঘরে প্রবেশ করলো কারিব। বড় ভাইকে অন্যরকম শ্রদ্ধে করে ওরা। তাই উঠে দাঁড়ালো। দাঁড়ালি কেন? বস তোরা। রিয়া বসল না, বরং ভাইয়ের কাছে এগিয়ে গেল। হাত ধরে বলল, ভাইয়া তুমিও যাচ্ছ? হ্যাঁ। তুইও তো যাবি? আমার ইচ্ছে করছে না। পাগল মেয়ে, গেলে ভালো লাগবে। তাছাড়া ওদের বাড়ির সবাই খুব ভালো। রিয়া ছোট ছোট করে চেয়ে রইল। ও যেতে চাইছে না ওই দুষ্ট ছেলেটার জন্য। মুন্সিগঞ্জ থেকে টাঙ্গাইল ভীষণ দূরের রাস্তা। এতটা জার্নি করার অভ্যেস নেই রিয়ার। ও রাস্তা ধরে বমি করতে করতে গেল। এক প্রকার অসুস্থ হয়ে পড়ল যেন। কখন কিভাবে পৌঁছালো জানা নেই। চোখ মেলে যখন, তখন বেশ রাত হয়ে আসে। অন্ধকার পরিবেশ। মেয়েটা ভয় পেয়ে গেল। লাফিয়ে উঠল। আশপাশ হাতিয়ে কোনো মতে দরজা খুলে বেরোলো। তারপর কোথায় যে এলো সে নিজেও জানে না। ঠান্ডা ভেজা একটি হাত ওর ছোট হাতকে স্পর্শ করল। সমস্ত শরীর কম্পন হলো রিয়ার। আলো জ্বলল ক্ষণিকেই। রিয়ার ভীত হওয়া দৃষ্টি। রিসানের দু চোখে বিস্ময়। আমার রুমে কি করছো তুমি? রিয়া কিছুই বুঝল না। পুরোপুরি চাইল। দেখতে পেল ছেলেটার গায়ে শুধুই তোয়ালে। উন্মুক্ত লোমশ বুকে পানি জমে আছে। কিশোরী কন্যার হৃদয়ে ধুকপুক বেড়ে গেল। আর একটু হলেই কান্না করে দিত। তবে রিসান সামলে নিয়ে বলল, অন্ধকারে চলে এসেছো? আচ্ছা, ভয় পেও না। ওদিকটায় দরজায়।
তারপর ডান পাশের করিডোর দিয়ে নিচে নেমে যাবে, ওখানে সবাইকে পাবে। রিয়া হুনায় কিছুই বলল না, কোনো মতে পালিয়ে বাঁচল যেন। রিসানের ফোনটি বেজে চলেছে, তাই মনোযোগ দিয়ে সরিয়ে নিল। সেবার দারুণ সময় গেল টাঙ্গাইলে। রিসানের বাবারা 4 ভাই, সবার বড় সারোয়ার ইসলাম, তারপর রাশেদুল ইসলাম, ছোট দুজনের নাম আজিম ইসলাম ও আকবর ইসলাম। আজিম বেশ অনেক বছর আগে মারা গিয়েছেন। আকবরের 2 ছেলে মেয়ে নিতু আর রুবাই। বাচ্চা দুটোকে এত ভালো লাগলো রিয়ার, ইচ্ছে হচ্ছিল সাথে নিয়ে যেতে। তবে 4-5 বছরের বাচ্চাদের কি সাথে নেওয়া যায়? ফেরার দিন রিয়ার মন খারাপ হলো। তার কিশোরী হৃদয় একটা মানুষকেই খুঁজছিল, যার নাম রিসান, কিন্তু মানুষটাকে দেখা গেল না। 1 বছর পর ক্লাস 9-এ পড়াকালীন সময় ব্যক্তিগত ফোন পেল রিয়া, ফেসবুক আইডি ওপেন করলো। কিছুদিন পর রিসানের আইডিও পেয়ে গেল। 1 বছর পর ছেলেটাকে দেখল, ভীষণ পরিবর্তন হয়ে গেছে, দেহে বলিষ্ঠতা এসেছে। আশারই কথা, ছেলেটা এখন কলেজ শেষ করে ভার্সিটিতে পড়ছে কিনা, এখন তো পারিবারিক ব্যবসাতেও হাত লাগিয়েছে। সব মিলিয়ে দারুণ আছে ছেলেটা। এদিকে রিয়া যে 1টা বছর নিদারুণ যন্ত্রণায় ভুগছিল, সেটা কি জানে মানুষটা। পুরো রাত ছেলেটার প্রোফাইলে ঘুরঘুর করলো। ভালো লাগাটা আরও বৃদ্ধি পাচ্ছিল, চোখে তৃষ্ণা যেন মিটতেই চাইছিল না। ফোনের চার্জ তখন 1%, তবু দমছে না রিয়া। তারপর হুট করে ফোনটা অফ হয়ে গেল। মন খারাপ হলো ওর, ফোন চার্জে দিয়ে শুয়ে পড়ল। তবে ঘুম তো সে উড়েই গেছে। ওই রিসান নামের মানুষটার কাছে ভীষণভাবে আটকে আছে। বর্তমান চোখ থেকে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রিয়ার। সেই সময়টা জীবনে না এলেই বোধহয় ভালো হতো। কাউকে ভালোবেসে না পাওয়ার মতন নিষ্ঠুর যন্ত্রণাটা সইতে হতো না। ছেলেটাকে এক্স বলা যায় না, একদমই বলা যায় না। মানুষটা নিষ্ঠুর, রিয়াকে ফিরিয়ে দিয়েছিল। উপেক্ষা করেছিল তার প্রথম ভালোবাসার অনুভূতিকে, যে যন্ত্রণা থেকে বের হতে 1 বছরের বেশি সময় লেগেছিল ওর। একান্ত যন্ত্রণাটা কেউ দেখেনি রাতের আধারেরা ছাড়া। ওই যন্ত্রণাটা মনে করেই রিয়া বিড়বিড় করে উঠল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না রিসান, কখনোই না। আপনি আমার জীবনে না এলে জীবনটা অনেক বেশি সুন্দর হতো। সত্যি সত্যি 1 মাস পরও রিয়ার সাথে যোগাযোগ হলো না রিয়াসানের। ও এখন ব্যস্ত পারিবারিক ব্যবসা সামলাচ্ছে, পড়াশোনাটাও শেষের পথে। শুরুর দিকে ব্যবসাতে খুব একটা মনোযোগ দিত না, তবে এখন একটু বেশি মনোযোগ দিচ্ছে। তার সফলতাও ঘরের দরজায় কড়া নাড়ছে। ওর কাজে খুশি হলো পরিবারের সকলে, তবে খুশি হলেন না আলিয়া। ছেলেটা মাঝরাতে বাড়ি ফিরছে, আবার ভোরে উঠেই চলে যাচ্ছে। এসবে তিনি খুশি হতে পারছেন না। মায়ের মন কি না। তিনি সেদিন খুব রাত অবধি জেগে রইলেন। রিসান ঘরে প্রবেশ মাত্রই মাকে দেখতে পেল। ক্লান্ত দেহটা ডিভানে এলিয়ে দিয়ে বলল, এত রাতে জেগে আছো কেন মা? তুই কেন এত রাত করে ফিরছিস? কাজের চাপ যাচ্ছে, তোর বাবা চাচারাও তো কাজ করছে, তাদের কেন চাপ যায় না? এসব রাখো, তুমি জানো না এত রাত অবধি জাগা তোমার শরীরের জন্য খারাপ। আর ছেলে যে মাঝরাতে ফিরছে, কতদিন হয় মুখটাও দেখি না ভালো করে। এই কথা বলেই কেঁদে ফেলেন আলিয়া। রিসান উঠে এসে মাকে আলিঙ্গন করল, বাবা তোর কি হয়েছে? এত কাজ কেন করছিস? কিছু হয়নি মা, তাহলে কথা দে আর এত রাতে ফিরে আসবি না, শরীরের যত্ন নিবি। রিসান কিছুটা নিচু স্বরে বলল, ঠিক আছে মা। মেহনুর পানি নিতে এসেছিল। মা ছেলের সুন্দর মুহূর্ত দেখে পানি না নিয়ে ফিরে গেল। ঘরে যেতে দেখল জাহিদ জেগে আছে। মেহনুর নজর ফিরিয়ে নিল। এদিকে জাহিদের অন্তঃকরণ জ্বলে যাচ্ছে। এতগুলো দিন পেরিয়ে গেল, অথচ তাদের সম্পর্কটা স্বাভাবিক হলো না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো শুধু বিছানাতে নয়, মনের সম্পর্কটা যদি ঠিক না থাকে তবে সম্পর্কটাকে কি স্বাভাবিক বলা চলে? বেশ কিছু মাস পেরিয়ে গেছে। মেহনুরের বেড়াতে আসার কথা। জাহিদ ব্যবসায়িক কাজে দেশের বাইরে, তাই রিসান দিতে এসেছে। মেহনুরকে দেখে বুকের ভেতরে থাকা সকল অনুভূতি বেরিয়ে এলো রিয়ার। জড়িয়ে ধরল 2 হাতে। আপা, কতদিন পর তোকে দেখছি, পাগল মেয়ে, রাস্তাতেই শুরু করে দিলে। কথার মাঝে চোখ গেল গাড়ির দিকে। চোখে সানগ্লাস পরা পুরুষটিকে দেখতে পেয়ে কোথাও একটা যন্ত্রণা অনুভব হলো। চোখ নামিয়ে নিল কন্যাটি। ভাইয়া, বাসায় আসেন, সময় নেই মেহনুর। এটা বললে হয় নাকি? মা রাগ করবেন। রিসান আরও কিছু বুঝ দিচ্ছিল। সে সময় ফাহমিদাকে দেখা গেল। ভদ্রমহিলা আসাতে যেতে হলো রিসানকে। কিছুটা দূরত্ব রেখে হাঁটছে রিসান ও রিয়া, কোনো কথাই বলছে না। অথচ ভেতরে ভেতরে দুজনে চায় কথা বলতে। তবে অভিমানের পাল্লা চেয়ে বড্ড ভারী। টেবিলে চা রাখতেই ফোন থেকে নজর ঘুরিয়ে চাইল রিসান। থমথমে মুখশ্রীতিতে রিয়া বলল, মা দুপুরে খেয়ে যেতে বলেছে, সময় কম, সেটা মায়ের সাথে বুঝবেন। রিসান চুপ করে গেল। রিয়া পুনরায় খাবার নিল, রাখলো টেবিলে। সেই সময়টায় একদৃষ্টিতে তাকিয়ে রইল রিসান। স্বাভাবিকভাবেই রিয়ার অস্বস্তি হচ্ছে। এভাবে তাকাচ্ছেন কেন? দেখছি। কি, কত বড় হয়ে গেছো? কথাটি ভুল। আমাদের 3 মাস আগেও দেখা হয়েছে, আর 3 মাসে কেউ বড় হয় না। মৃদু হাসিতে অধর রাঙালো রিসান। রিয়া পূর্ণ দৃষ্টি মেলে দিল। কথা ছিল আর কখনো তোমার সামনে আসবো না, অথচ আসতেই হলো। আসলেন কেন? আপনার গার্লফ্রেন্ডরা সব চলে গেল নাকি?
বাক্যটিতে খোঁজা অনুভব করে রিসান। গত 3 মাসে ব্যবসায়িক কাজে নানান জায়গায় আসা যাওয়া করতে হয়েছে। সেখানে অনেক মেয়েরাও ছিল, সেসব ছবি নানান ক্ষেত্রে পোস্ট করেছে। সেই জন্যই কথাটি বলেছে রিয়া। বিষয়টি ভেবে দীর্ঘশ্বাস ফেলল রিসান। আমরা চাইলে সব ঠিক করতে পারি রিয়া, পারে না। আমরা 2 পৃথিবীর মানুষ। আপনি খুব হাই প্রোফাইলের, আমি সাধারণ একজন। আপনার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতাও নেই আমার। কথাটিতে কান্না মিশে আছে, অথচ মেয়েটির চোখে এক বিন্দু জল নেই। চা ঠান্ডা হচ্ছে, খেয়াল হলো রিসানের। ও চা কাপে চুমুক বসালো। এটা খুবই সাধারণ বিষয় রিয়া। আমার গার্লফ্রেন্ড থাকাকালীন আমি তোমায় কেমন করে একসেপ্ট করতাম? সেই সময়ে আমি অন্য একটি সম্পর্কে ছিলাম। এখন কেন চাইছেন আমরা এক হই? কারণ সময় বদলেছে। তখন তুমি সবাই ক্লাস 9-এ ছিলে, আর এখন ভার্সিটিতে পড়ছো। আমাদের উভয়ের জীবনের পরিবর্তন এসেছে। একদম, আমাদের উভয়ের জীবনে পরিবর্তন এসেছে। সে সময় আমি আপনাকে চাইতাম, এখন চাই না। কেন চাও না? কারণ নিশ্চয় আমি আপনার জীবনে অপশন ছিলাম, চয়েস নয়। তুমি আবার ভুল বুঝলে। আমি সর্বদা ভুলই বুঝি রিসান। আমি কখনো কারো অপশন হতে চাইনি। এটি খুব দুঃখের, আপনি বুঝবেন না। পাষাণ কোথাকার। রিসান করুণ চোখে তাকালো। মেয়েটি সহজ বিষয়টা কঠিন করে তুলেছে। মৃদু শব্দ করে উঠে পড়ল রিয়া। এই পুরুষটি তাকে দয়া করতে চায়, সে দয়া নেবে না। সব এতটাও সহজ নয়। 2 দিন বাদে মেহনুরকে নিতে এলো জাহিদ। ঠিক হলো রিয়াও সাথে যাবে। যাওয়ার পথে দুজনের দূরত্ব চোখে পড়ল রিয়ার। ও প্রশ্ন তুলল, তোরা যতন আপসেট হয়ে আসিস? মেহনুর ঘাবড়ে গেল যেন। কিছু লুকানোর মতো করে বলল, না। কেন বলতো? দুজনের মাঝে স্বাভাবিক ভাবটা বজায় নেই। এবার জাহিদ বলল, তোমার বোনের সাথে ঝগড়া হয়েছে। বিস্মিত নয়নে তাকালো মেহনুর। তাদের ঝগড়া হলো কখন? সে কি ঝগড়া কেন হলো? এই যে আমি ব্যস্ত থাকি, সময় দিতে পারি না। এবার লং ছুটি পেয়েছি। কথাটি বলতেই রিয়া হাসল। ও শুধু চায় আপা খুশি থাকুক, খুব খুশি। সেদিনও রাতে ফিরল রিসান। রিয়া তখন সানার সাথে বসে গল্প করছে। হাতে ব্লেজার ঝুলিয়ে ঘরে প্রবেশ করলো পুরুষটি। সুবাসটি নাকে যেতেই রিয়ার মন চঞ্চলে হয়ে উঠল। ভাই, আজও লেট করলি? লেট হলো। সবাই ঘুমিয়ে গেছে? হ্যাঁ, আমি আর রিয়া জেগে। রিয়া নাম শুনেও তাকালো না রিসান। সানা উঠে এসে খাবার বাড়তে লাগলো। পেছন পেছন এলো রিয়াও, হাতে হাতে কাজ করে দিচ্ছে। তুমি অতিথি হয়ে কাজ করছো, তাতে কি? সেটা কিছু না, তবে অতিথিকে দিয়ে কাজ কেমন লাগবে না? অবচেতনে রিয়া বলে ফেলল, আমি তো বাড়ির অংশই আপু। অস্পষ্ট সুর হওয়ায় বুঝল না সানা, তাই প্রশ্ন ছিল, কি বললে? কিছুটা ভয় পেয়ে গেল রিয়া। অদ্ভুত তার মন, এখনও এবারের অংশ হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, অথচ মস্তিষ্ক ভিন্ন কথা বলে। মৃদু হাসিতে অধর রাঙানোর চেষ্টা করল, কিছু না তো। আচ্ছা, চল আমরা মুভি দেখি। ওরা মুভি দেখতে গেল। রিসান ফ্রেশ হয়ে এসে খাবার খেতে যাচ্ছে। রিয়ার সাথে চোখাচোখি হলো, তবে কোনো বাক্য বিনিময়ই হলো না। যেন দুটি মানুষ পুরোই অপরিচিত। বেলা করে ঘুম ভাঙল রিয়ার। উঠে এসে দেখল আয়োজনে পরিপূর্ণ পুরো বাসা। অতিথিরা ভিড় জমিয়েছে। রিয়া কিছুই বুঝল না। রুবাই ফুল নিয়ে যাচ্ছিল। ওকে ডেকে নিল রিয়া। এই রুবাই, কোনো অনুষ্ঠান আছে বাসায়? হ্যাঁ, তুমি জানো না? না, কি অনুষ্ঠান? সানাপুকে দেখতে আসবে। ও আচ্ছা। রুবাই চলে গেল। চুল গুছিয়ে নিয়ে সানার ঘরে এলো রিয়া। মেয়েটি তার মায়ের সাথে কথায় ব্যস্ত, তাই ঘরে প্রবেশ করল না। তবে থেমে গেল কথাগুলো শুনে। মা, এটা কোন ধরনের লজিক বলতে পারো? এটা আমাদের ঐতিহ্য সানা। কেমন ঐতিহ্য এটা? আমি এই বিয়েটা করতে পারবো না। আচ্ছা, করো না বিয়ে। দরকার হলে অন্য ছেলে দেখানো হবে। সেই তো এক বংশের ছেলেই দেখানো হবে মা। সেটাই কি স্বাভাবিক না? মোটেও স্বাভাবিক না। আমার ভালো লাগছে না কিছু। এটা কেমন নিয়ম? কে তৈরি করেছে? আলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, নিয়ম তো নিয়মই হয়, তাই না? এমন তো নয় তোমায় জোর করে বিয়ে দেওয়া হবে। তুমি তোমার পছন্দ বহাল রাখতে পারো, শুধু বংশটা এক হতে হবে। সানা চুপ হয়ে গেল। আলিয়া মেয়ের কপালে চুম্বন করলেন। রিয়া দ্রুত আড়াল হয়ে গেল। ওর সমস্ত শরীরে একটা শিরশির অনুভূতি এসে খেলা করছে। কথাগুলো তখনও বুঝল না ও। স্বাভাবিকভাবে পাত্র রিজেক্ট করলো সানা। ছেলেটার মাঝে কোনো খামতে নেই, অথচ রিজেক্ট করলো সে। এ নিয়ে সকলের বেশ একটা ঝামেলাও তৈরি করলো। রিয়া তখনও বিষয়গুলো বুঝিনি। নিজের ঘরে বসে কাঁদছিল সানা। রিয়া দরজায় টোকা দিতেই সচিত হলো। কে? আমি। ও, আসো। সানা চোখের জল মুছে নিল, তবে হাসিতে অধর রাঙানোর চেষ্টাটা করল না। রিয়া বুঝল কোথাও একটা সমস্যা রয়েছে। আপু, কোনো সমস্যা তেমনটি নয়। তোমার কাউকে ভালো লাগে সেটাও নয়, তবে। সানা পূর্ণ দৃষ্টি ফেলল এবার। রিয়া একটু অসহায় হয়ে বলল, সরি, পারিবারিক বিষয়ে প্রশ্ন করার জন্য। সমস্যা নেই, আসলে আমার কপালই খারাপ, না হলে এই বংশে জন্মই হতো না। কথাটি বলে কান্নায় ভেঙে পড়ল সানা। রিয়ার খারাপ লাগলো। ভরসা দিতে বাহুতে স্পর্শ করল। তোমার পছন্দ থাকলে তাদের বলো,
তারা নিশ্চয়ই বুঝবে। সানার বড় হাসি পেল। ও চোখের জলটুকু পুনরায় হাতে মুছে নিল। ব্যথার মুখস্মৃতিতে হাসি ফুটিয়ে বলল, অদ্ভুত নিয়ম তৈরি করেছে এরা। বংশের বাইরে কেউ বিয়ে করতে পারবে না। জানি না কোন রাজকার্য হাসিল হবে এতে। এসবের কোনো মানে হয় বলো? রিয়া থমকালো। বিষয়টি বুঝতে সময় লাগলো ওর। পর মুহূর্তে বুকের মাঝ বরাবর চিনচিনে ব্যথা অনুভব হলো। সানার রুম থেকে বের হতেই রিসানের মুখোমুখি হলো। মেয়েটার কন্দনরত মুখ। কি হয়েছে? রিয়া উত্তর দিল না, বরং সরতে চাইল। রিসান ওর হাতটি আগলে নিল। চোখে পানি কেন? পুরুষটিকে দুচোখ ভরে দেখে নিল রিয়া। একটা মানুষ এতটা মিথ্যুক হয় কি করে? আমার চোখে আপনি আবারও খারাপ হয়ে গেলেন রিসান। সর্বদা তোমার চোখে খারাপই ছিলাম। বলো কি হয়েছে? আপনাদের পরিবারের নিয়ম একই বংশে বিয়ে করতে হবে, তাই না? বড় একটা ধাক্কা খেল রিসান, তবে উত্তর করল না। পুরুষটির কলার চেপে ধরল রিয়া। কথা বলেন, বলেন না কেন? আপনি তো আমায় বিয়ে করতেই পারবেন না। তবে কেন? কেন বারবার আসেন আমার জীবনে? এবারও নিশ্চুপ রিসান, তবে ভেতরটা ভীষণ ছটফট করছে। এদিকে অনবরত কাটছে রিয়া। কলার ছেড়ে দিয়ে যে না বের হবে, অমনি মনে পড়ল মেহনুরের কথা। ওর সমস্ত শরীর আন্দোলিত হলো, পুরোটাই যেন ঘেটে যাচ্ছে। হৃদয়ে একটাই প্রশ্ন এলো, কেমন করে আবার বিয়েটা হলো? রিয়া ছুটছে নিজের সবটুকু জোর দিয়ে। রিসানোকে আটকাতে চাইলেই বাধা হলো জাহিদ। ব্যথা মেশানো কণ্ঠে বলল, ওকে থামিয়ে লাভ নেই রিসান, যা হবার তাই হচ্ছে। যেখানে মেহরুনি সবটা জানে সেখানে রিয়া তো। রিসানের চোখ দুটো জ্বলতে শুরু করেছে। জাহিদের হাতটা শক্ত করে ধরল। এখন পরিস্থিতি আরো জটিল হবে ভাইয়া, তুই দেখ কিছু না জেনেই কেমন করছে। যখন জানবে তখন তো। বাক্যটি শেষ না করে ছুটল রিসান। ততক্ষণে অনেকটা দূরে চলে গেছে রিয়া। রিসান ওকে আটকাতে পারল না। ভরা সভায় বোনকে জড়িয়ে ধরল রিয়া। মেহনুরের বুকটা হু হু করে উঠল। বোনের পিঠে হাত রেখে ভরসা দিল, আপা কথা আছে, প্লিজ চল। মেহনুর বিরোধের সুযোগ পেল না। ওকে নিয়ে আড়াল হল রিয়া। একদৃষ্টিতে তাকিয়ে রইল আপার দিকে। কি এমন দেখাচ্ছে কেন তোকে? আপা, কেন পালিয়েছিলি তুই? মেহনুর কিন্তু বিচলিত হলো না। খুব স্বাভাবিকভাবেই বলল, মনে হয়েছিল আমাদের স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাসের অনেক অমিল, তাই পালিয়েছিলাম। এটা কোনো উত্তর হলো না আপা। এমনটাই হয়েছে রিয়া। হয়নি। তুই আমায় মিথ্যে বলছিস। তোরা সত্যিটা আমার থেকে লুকাচ্ছিস। রিয়া উত্তেজিত হয়ে পড়ল। মেয়েটির অধিক উত্তেজিত হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। ও কেমন করতে লাগলো। রিসান খুঁজতে খুঁজতে চলে এসেছে। রিয়ার অবস্থা দেখে দৌড়ে এলো। ঝাপটে ধরল কন্যাটিকে। শান্ত হও, স্পর্শ করবেন না। আপনিই সবটা করেছেন, বলেন কি সমস্যা? রিসানের মুখটা মলিন হয়ে গেল। মেহনুর বোনের পিঠে হাত রেখে বলল, রিয়া এটাই সত্যি। মিথ্যে মিথ্যে, তোরা মিথ্যে বলছিস। মেহনুর আবার কিছু বলতে যেতেই রিসান ওকে আটকে দিল। ইশারায় চলে যেতে বলছে। মেহনুরের বুকের ভেতর তখন উত্তপ্ত। চলে যাওয়ার পূর্বে বারবার বোনের দিকে তাকাচ্ছে। অশ্রুসিক্ত চোখ নিয়ে বসে আছে রিয়া। ওর ঠিক পাশটায় বসেছে রিসান। মেয়েটির হাত ধরার ইচ্ছে হচ্ছে, অথচ ভেতর থেকে সাহস পাচ্ছে না। এমন কয়েকবার হলো। শেষমেশ সাহস পেল। খপ করে ধরে ফেলল হাতটি। রিয়া কিন্তু প্রতিক্রিয়া দেখালো না। রিয়া, আমি চাইনি এখনো তুমি সত্যিটা জেনে যাও। কখনো জানো এমনটাও চাইনি। রিসান উত্তরের অপেক্ষায় বসে আছে। এদিকে রিয়া মৌনতা ধরে রেখেছে। সেটার জন্য রিসানি বলতে লাগলো, আমাদের পরিবারের নিয়ম বংশের বাইরে বিয়ে করা যাবে না। এটির একটি কালো অধ্যায় রয়েছে। যতটুকু শুনেছি জেনেছি আমাদের বংশের একজন অন্য বংশ থেকে প্রতারিত হয়েছিল। আমাদের সমস্ত অর্থ সম্পদ নিয়ে নিয়েছিল। তখন থেকে সিদ্ধান্তটি আসে, অন্য বংশের কাউকে বিয়ে করা যাবে না। জানি না কেন, তবে এটিকে এক প্রকার লালন করে চলেছে সবাই। অথচ সময় বদলেছে। তারা এখনো রক্তকে বিশ্বাস করে। তাদের মতে রক্ত কখনো প্রতারণা করে না, যতক্ষণ না অব্দি অন্য বংশের রক্তের স্পর্শে আসে। এতগুলো কথা বলে থামল রিসান। রিয়া এখনও অন্যদিক ফিরে আসে। হাত কিছুটা আলগা হয়ে যাওয়ায় পুনরায় শক্ত করে হাতটি আগলে নিল রিসান। তোমাকে ভালোবাসি রিয়া। বিষয়টি খুব দ্রুত ঘটেছে। আমি জানি তোমার প্রথম অনুভূতিকে ফিরিয়ে দিয়েছি আমি। তবে বিশ্বাস করো, আমি প্রতারক নই। যদি তাকে ফেলে তোমার কাছে আসতাম, তবে প্রতারণা হতো না। তুমি কি খুশি হতে? তোমার পছন্দের মানুষটি ডাবল টাইমিং করলে তখন তো তোমাকেও ঠকানো হতো। কথাটি বোধহয় রিয়ার মস্তিষ্কে পৌঁছাতে পেরেছে, তাই এদিক ফিরল। চোখের জলটুকু মুছে নিয়ে বলল, আমরা চাইলে তো বিয়ে করতে পারবো না, তবে সম্পর্ক করে লাভ কি? এখানেই থেমে গেল রিসান। রিয়া উঠতে চাইলে ওকে ধরে রাখলো পুরুষটি। এদিকে মেয়েটার ভেতরে ঝড় উঠে গেছে। কিন্তু একটা কথা বলেন, আপার বিয়েটা কেমন করে হলো? রিসান চুপ করে রইল। রিয়া পুনরায় প্রশ্নটি করল, বলছে না কেন? এটির পেছনে সত্য খুব নিষ্ঠুর রিয়া। হোক, তবু আমি জানতে চাই। এটা তো জানোই আজিম চাচু বেশ অনেক বছর আগে মারা গিয়েছেন। হ্যাঁ, কিন্তু এসবের সাথে আপার বিয়ের সম্পর্কটা কি আছে? এখান থেকেই সবটা শুরু। আজিম চাচু বংশের বাইরে গিয়ে বিয়ে করেছিলেন।
ফলস্বরূপ তাকে পরিবার ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছিল তার পা যেন এলাকায় না পড়ে। দাদিজান অনেক অনুরোধ করার পরেও তাদের বিষয়টি মানা হয়নি। চাচুকে তাড়িয়ে দেওয়া হয়। এরই মাঝে ঘটে যায় আরেক কাণ্ড। চাচুর মেয়ের বয়স তখন কয়েক মাস। চাচি মারা যান হুট করে। স্বাভাবিকভাবে 6 মাসের শিশুকে চাচুর পক্ষে মানুষ করা অসম্ভব প্রায়। তাছাড়া স্ত্রী হারিয়ে তিনি পাগল ছিলেন প্রায়। দাদিজান গোপনে তাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। চাচুর মেয়েকে আমাদের বাড়িতে আনতে চাইছিল না কেউ, তাই পরিবারের সকলকে জানিয়ে বাবার বন্ধুর বাড়িতে রাখা হয়। দাদিজান বুঝতে পেরেছিলেন মেয়েটির প্রতি বিশেষ কোনো মায়া নেই কারো, তাই ওনার নামে থাকা সমস্ত প্রপার্টি এমনভাবে দলিল করে রাখছেন যা কেউ ভাবতেই পারেনি। দলিলে বলা হয় যদি জাহিদ ভাইয়ের সাথে ভবিষ্যতে মেয়েটির বিয়ে হয় তবে সমস্ত প্রপার্টি আমাদের নামে এসে যাবে, নতুবা সরকারের হাতে চলে যাবে। আশা করছি মেয়েটিকে এতক্ষণে তা বুঝে গেছো। কথাগুলো শেষ করে রিয়ার দিকে তাকালো রিসান। মেয়েটি পাথরের মতন হয়ে আছে। ওর গালে হাত ছোঁয়াতেই চোখ থেকে এক বন্ধু নোনা জল নেমে এলো। কাঁদছো কেন? আপা আমার নিজের আপা না। এই নির্মম সত্যিটা রিসান মুখ দিয়ে উচ্চারণ করতে পারল না। রিয়া কিছু সময় চুপ করে রইল, তারপরই চিৎকার করে উঠল। ওর বুকের ভেতর যন্ত্রণা হতে শুরু করেছে। যেই আপার সাথে এতদিনের পথ চলা, সেই আপা নাকি ওর নিজের আপা না। কি নিষ্ঠুর সত্যি! রিয়ার দম বন্ধ হয়ে আসছে। এই বাড়িতে 1 সেকেন্ড থাকার ইচ্ছে হচ্ছে না। মেহনুর বসে আছে। গোছগাছ শেষ করে কাছে এলো রিয়া। আপার মুখখানি হাতে তুলে বলল, জাহিদ ভাই তোকে ভালোবাসে না তাই না আপা? মেহনুর মলিন হাসল, বলল, দাদিজান আমার ভবিষ্যৎ সিকিউর করতে গিয়ে আমাকে বলি করে গেলেন। মেহনুরের দুঃখটা বুঝতে পারে রিয়া। ও অসহায় চোখে তাকায়। কিছু সময় পর বলে, কিন্তু আমার মনে হয় জাহিদ ভাইয়া সত্যি তোকে ভালোবাসে। বাসে না। কথাটা শেষ করে টলমলে চোখটা মুছে নিল মেহনুর। তবে বেহায়া চোখ আবারও ভিজে গেল। কান্নায় ভাসিয়ে দিল। রিয়া বোনকে জাপটে ধরল। এই আপা, কাছিস কেন তুই? জাহিদ আমায় ভালোবাসে না রিয়া, ভালোবাসে না। রিয়া কি বলবে বুঝতে পারছে না। মেহনুর কান্নায় দুচোখ ভাসিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমার জন্য দুটো মানুষের জীবনটা শেষ হলো। কেন এমনটা হলো বলতো? কেন এমনটা হলো? রিয়া তখনও বুঝল না মেহনুর কি বলে চলেছে। তবে ও প্রশ্ন করল না। কান্না থেমে যাওয়ার পরই মেহনুরই বলল, জানিস জাহিদকে জোর করে সবটা করানো হয়েছে। সানা আপুর সাথে সেই ছোটবেলা থেকে ওর প্রেম, আর আমি কিনা ওদের মাঝে। বাক্যটি শেষ না করে কান্নায় ডুবে গেল মেহনুর। রিয়ার হাত পা শীতল হয়ে উঠেছে। বিয়ের দিন সানাপু আমায় সবটা জানিয়েছিল, অথচ আমি কিচ্ছু করতে পারিনি। সব শেষ হয়ে গেল, সব শেষ। ভাষাহীন রিয়া অব্যক্ত সব অনুভূতি নিয়ে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে বসে থাকা সানার মুখের পানে তাকিয়ে মনে হলো পৃথিবী বুঝি সব থেকে নির্মম যন্ত্রণাটা সানার জন্যই তুলে রেখেছিল। এই যে ওর চোখের সামনে সব ঘটে গেল, অথচ মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে প্রিয়তমকে ছাড়তে হলো। চাইলেই দূরে থাকা যায় না। রিসান শত চেষ্টা করেও মেয়েটি থেকে মন সরাতে পারল না। এক ভোরবেলা উন্মাদের মতন উপস্থিত হলো। রিয়া তখন বাগানে বসে এক মনে সূর্য ওঠা দেখছে। গাড়ির হর্ন পেয়ে মাথায় ঘোমটা টেনে নিল। এই সময়ে গাড়ি তো আসার কথা নয়। অবচেতনে মেয়েটির হৃদয় লাফিয়ে উঠল। তড়িঘড়ি করে বের হলো। দেখল ফর্সাতকের পুরুষটি দাঁড়িয়ে আছে। ছেলেটার অত্যধিক সৌন্দর্য চোখে এসে লাগছে। একবার নিজের ত্বকের দিকে তাকালো। রিসান তার থেকে কয়েক সেট ফর্সা। ভেতরে কেমন একটা মন খারাপের সুর নেমে এলো। এই সময় এখানে কেন এসেছেন? অস্থির হয়েছিলাম। তেমনটা হলে এতদিন ঠিকই আসতেন, কল করতেন। চেয়েছিলাম দূরে থাকতে, ভুলে যাওয়ার জন্য। তবে আজ কেন এলেন? ব্যর্থ হয়ে এসেছি। আমি তোমায় ভুলতে পারছি না। কথাটি বলেই মাথা চেপে ধরল রিসান। এই কয়েকটা দিন মেয়েটির অস্তিত্ব হাতড়ে বেরিয়েছে সে। বুকের ভেতর নীলরঙা যন্ত্রণার রেখা উঠেছে, অথচ দিন শেষে ফল কিনা শূন্য। রিয়া চলে যেতে নিলেই পট আটকে দাঁড়ালো রিসান। আকতি তার কণ্ঠে, আমি কথা দিচ্ছি সম্পর্কের সকল দায়িত্ব আমার। আমি সবটা ঠিক করে দেব। আপনি পারবেন না রিসান, মিথ্যে আশায় বাঁধবেন না আমায়। এই বাক্য শেষ করে যে রিয়া পালালো, তারপর আর এলো না। মেয়েটির সাথে আরও 1 মাস দেখা হলো না, কথা হলো না। রিসান তখন ডুবতে লাগলো অন্য নেশায়। মদের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে লাগলো। বোকা প্রেমিক জানে না, প্রেম যদি শুদ্ধ হয় তবে পৃথিবীর কোনো তরলেই সেটিকে ভোলানো সাধ্য নেই। ছেলেটার শরীরের গঠনে পরিবর্তন আসতে শুরু করেছে। রাত করে বাড়ি ফিরছে, কখনো বা মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে। বন্ধুরা এসে টেনে তুলে। এভাবে জীবন চলতে থাকে। এরই মধ্যে একদিন খবর আসে মেহনুরের শরীরে আরেকটি প্রাণ আসতে চলেছে। দু পরিবারে ভীষণ খুশি। বাবা মা সমেত উপস্থিত রিয়া। কারিব দেশে নেই, তবে ফোন করে বোনের খোঁজ খবর নিয়েছে। মেহনুর নিজের মেয়ে না হলেও কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি ফাহমিদা আর ইব্রাহিম। কখনো মনে হয়নি কন্যাটি তাদের নয়। ভেতরকার খবর ওনারাও জানতেন না। যদি জানতেন মেহনুরের সাথে তার এত বড় অন্যায় হচ্ছে, তবে কখনোই বিয়েটা হতে দিতেন না তারা। আগলে রাখতেন সবটা দিয়ে। ফাহমিদা সেটি ভেবে চোখের জল মুছে নিচ্ছেন।
মেহনুর জড়িয়ে ধরল ওনাকে। কেঁদো না মা, যদি জানতাম তবে কখনোই বিয়েটা হতে দিতাম না মা, আমাদের ক্ষমা করে দিস। মেহনুরের চোখ ভেঙে কান্না আসে। বাবা মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেও। জাহিদ ঘরে প্রবেশ করতে গিয়েও থেমে যায়। কিছু সময় ওনারা বেরিয়ে পড়ে। মৃদু শব্দে ঘাড় ঘুরিয়ে তাকায় মেহনুর। জাহিদ এসেছে। কিছু খাবে? না। মেহনুর আর জাহিদ দুজনেই চুপ হয়ে যায়। একটু বাদে পুনরায় জাহিদ বলে, আমাকে এখনো ক্ষমা করতে পারোনি, অথচ অথচ বাচ্চাটা নিয়ে নিলে না জানি এর কারণ জানতে পারি। মেহনুর হয়তো উত্তর দিত না, তবে মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলায় উত্তর করল। একদম উঠে এসে ছেলেটার বরাবর দাঁড়ালো। কতটা অভিনয় করেছো আর কতটা ভালোবেসেছো সেটা জানি না, তবে শুনে রাখো, পৃথিবী উল্টে গেলেও আমি তোমায় ছাড়ব না। বিয়ের আগে সুযোগ ছিল, তোমারই ধরে বেঁধে নিয়ে এসেছে, ভয় দেখিয়েছ। এখন আর সেই সুযোগটি নেই, তোমায় ছাড়ছি না আমি, কোনোভাবেই না। কথাটি বলতে বলতে কেঁদে ফেলল মেহনুর। জাহিদ তখনও এক মনে তাকিয়ে আছে। অভিনয়ের বিপরীতে যে ভালোবাসাটা তৈরি হয়েছে সেটা অস্বীকার করার উপায় কি আছে? ওহো, নেই। এই পৃথিবী আর তার নিয়ম দুটোই ভীষণ অদ্ভুত। একটা নির্দিষ্ট সময় পর আমরা মেনে নিতে শিখি, আর তারপর হুট করে মেনে নেওয়া জিনিসটা আমাদের চাওয়াতে পরিণত হয়, যেমনটি এই মুহূর্তে অনুভব করতে পারে জাহিদ। মেহনুরকে মেনে নিতে নিতে এখন খুব করে চেয়ে ফেলেছে। এই মেয়েটিকে হয়তো কখনোই জানবে না। তাদের সম্পর্কের শুরুটা মিথ্যে হলেও শেষটা কখনোই মিথ্যে হবে না, কখনোই না। 2 মাস পর বিয়ের দিন কনের মুখে হাসি নেই। এই দৃশ্যটি ভীষণ করুণই বলা চলে। সানা অনুভূতিহীন বসে আছে, তার হৃদয়ে তপ্ততা, অথচ বাইরে সজীব। কখন থেকে কবুল বলতে বলা হচ্ছে, তবে মেয়েটির মুখ থেকে শব্দই আসছে না। ওর ঠিক পাশটায় বসল রিসান। আপুর হাতটা আগলে নিল। আপু, কবুল বল। বাক্যটি শুনতে পেয়ে ভাইয়ের দিকে চাইল সানা, তার দুঃখটি মেলে দিতে চাইল, তবে রিসান যেন চুপ, কারণ সে নিরুপায়, নিঃস্ব। 3 কবুল উচ্চারণ করল সানা। বিয়ে সম্পন্ন হলো। চারপাশ থেকে ভেসে এলো আলহামদুলিল্লাহ জনরব, মিষ্টিমুখ করানোর উৎসব। এদিকে খানিক দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখে নীরব হাসি। কোথাও একটা ব্যথা হচ্ছে, তবে যা ধরার সাধ্য নেই, তাতে মায়াও রাখতে নেই। জায়গাটি থেকে সরে গেল জাহিদ। মেহনুর নিজ ঘরে বসে আছে। ক্লান্ত লাগছিল বিধায় ভিড়ে যায়নি সে। দরজা খোলার শব্দ ফিরে তাকালো। এসেছো? বিয়ে কি হয়ে গেছে? কথাটি বলে মেহনুরের সম্মুখে বসল জাহিদ। কিছু সময় তাকিয়ে রইল। মেহনুরও তাই। তারপর আচমকায় ঝাপড়ে ধরল মেয়েটিকে। মেহনুর কিছুটা ভরকালো বটে, তবে সামলে নিয়ে ভরসার হাতটি পিঠে ঠেকালো। মেহনুর, আমি অতীত ভুলতে চাই, সবটা ভুলতে চাই, প্লিজ পাশে থেকো, প্লিজ যান। মেহনুরের 2 চোখ ভেঙে কান্না এলো। ও মুখে কিছু না বললেও জাহিদ বুঝে নিল পুরো সম্মতি জানিয়েছে তার প্রিয়তমা স্ত্রী। বোনের বিদায় নিয়ে ছাদে এলো রিসান। নীল রঙের শাড়ি পরিহিত কন্যাটিকে পিছন থেকে ঝাপটে ধরল। পুরুষালী স্পর্শে কম্পন হলো রিয়ার সমস্ত দেহ। মৃদুস্বরে বলল, এভাবে ছুবেন না প্লিজ, অস্বস্তি হয়। রিসান হাসল, তারপর কানের কাছে এগিয়ে বলল, কিভাবে ছুব? ধ্যাত, আচ্ছা শোনো। চোখ বন্ধ করো। কেন? করো না বাবা, এত কথা কেন? আচ্ছা। রিয়া চোখ বন্ধ করল। রিসান আলগোছে মেয়েটির মাথায় ঘোমটা টেনে দিল। এতে এক চিলতে হাসির উদয় হলো কন্যাটির অধরে। রিসানও হাসল। পকেট থেকে রিংটা বের করে হাঁটু গেড়ে বসল। রিয়া চোখ বন্ধ করে যেন সবকিছু বুঝতে পারছে। ওর লজ্জা লাগছে বেশ। চোখ খোলো। চোখ মেলতেই পুরুষটির মুখখানি দেখতে পায়ও। ভেতর থেকে অস্পষ্ট স্বরে সম্মোহন আসে। কাছে আসার ইচ্ছে জাগে, তবে নিজেদের লাগাম টেনে নিয়ে প্রণয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে দুজনেই। রিসান বেশ কিছু সময় পর মহামূল্যবান সেই বাক্যটি উচ্চারণ করে। ঠোঁট দুটো নাড়িয়ে বলে ওঠে, ভালোবাসি প্রিয়তমা, অনেক বেশি। ওই চা যতদিন থাকবে ততদিন ভালোবাসবো তোমায়, নিজের সবটুকু দিয়ে আপন করে নিব প্রিয়তমা। রিয়ার রিসানের মনের দ্বন্দ্বটা ভেঙেছে 2 দিন আগে। সানার বিয়ের উপলক্ষে এসেছে রিয়া। এর আগে শুনেছে রিসানের বেপরে আচরণগুলো, তখন থেকে মনটা ভালো নেই। বিয়েতে আসার পর নিজেকে ধরে রাখতে পারেনি কন্যাটি, ছুটে গিয়েছিল মানুষটার কাছে। রিসানও আগলে নিয়েছে 2 হাতে। তার এখন চাঁদ দেখছে। বিশাল এক চাঁদ উঠেছে আজ, দুজন দুজনার পাশে বসে। প্রেমিক প্রেমিকার জন্য এর থেকে সুন্দর মুহূর্ত আর 2টি নেই। রিয়া চোখ বন্ধ করে মানুষটার উপস্থিতি অনুভব করছে। এদিকে রিসান মেয়েটির দিকে তখন থেকে তাকিয়ে আছে। সত্যিকার অর্থে ওরা চাঁদ দেখছে কম, একে অপরকে দেখছেই বেশি। রিয়া ওর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। রিসান কিন্তু হাসল না, বরং কন্যাটিকে 2 হাতে আগলে নিল বুকের মাঝে। আমাদের ভালোবাসা অনেক দীর্ঘ হোক প্রিয়তমা, টেনশন করবেন না, আমরা দুজন মিলে লড়াই করব। কি পারবা না? খুব পারব। বাক্যের অন্তিম ক্ষণে রিয়ার কপালে অধর ঠেকালো রিসান। মেয়েটির সমস্ত দেহ চনমনে হয়ে উঠল। বুকের ভেতর শত প্রজাপতি উঠতে লাগল। পুরুষটির ভালোবাসা তার বরাবরই ওকে স্বর্গীয় বার্তা এনে দেয়। ঘটনাটি ঘটল পরদিন সকালে। রিয়ার বাবা মা আগের দিনই চলে গিয়েছিলেন। হুট করে আবার সকালে আসার কারণটা একটা রহস্যই বটে। রিয়া হাত মুখ ধুয়ে এসে বাবা মায়ের পাশে বসল।
তাদের চেহারায় মলিনতা ভেসে বেড়াচ্ছে। রিসান অফিসে গিয়েছে। একে একে বাড়ির সকলেই উপস্থিত হলেন। পরিবেশ কেমন গোমট হয়ে আছে। ধীর পায়ে নেমে এসেছে মেহনুরও। দুই বোন একে অপরের মুখের দিকে চেয়ে রইল। কথাটি শুরু করলেন বাড়ির সবথেকে বড় সদস্য সারোয়ার সাহেব। বিষয়টা আমি কল্পনা করতে পারি না। ইব্রাহিম, তোমার কাছে আমরা সর্বদা ঋণী। আমাদের বাড়ির মেয়েকে যেভাবে আদর ভালোবাসায় বড় করেছ, এটি প্রশংসনীয়। তবে একই সাথে বলতে হচ্ছে, সমস্ত কিছুর মাত্রা টানা প্রয়োজন। চারপাশে বার আরও ভারী ঠেকছে। কোথায় একটা সনসন আওয়াজ অনুভব হয়। রিয়া ক্রমশ উত্তেজনা অনুভব করছে। তোমার কন্যা আমাদের কন্যা স্বরূপ। তবে পুত্রবধূ করার মতন ভাবনা কল্পনাতেও আনা পাপ। আমরা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলি। বংশের আলাদা মান রয়েছে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছ। ইব্রাহিম কিন্তু উত্তর করলেন না। রিয়া বিস্মিত হয়ে চেয়ে আছে। মেহনুরের শরীর খারাপ লাগছে। সে অসহায়। রিয়া, তোর জামা কাপড় গোছানো আছে? বাবার কণ্ঠ পেয়ে ধ্যান ভাঙল রিয়ার। ওর অলস চোখে চাইল, গোছানো না থাকলে গুছিয়ে নাও। বাবা, এসব তোমার ভালো লাগছে? নিজের বাবাকে অপমানিত হতে দেখে এবার কন্যাটির চোখ থেকে জল নেমে এলো। মেহনুর ইব্রাহিমের দিকে এগোতে চাইলে হাত দিয়ে বাধা দিলেন তিনি। তোমাকে হয়তো এতগুলো বছর নিজের কন্যার মতো লালন করেছি, তবে এটি সত্য, তুমি আমাদের কেউ নয়। তোমার প্রতি কোনো অধিকার আমাদের নেই, কিংবা খাটাতেও পারি না। এতটা দুঃখ এ জীবনে পায়নি মেহনুর। রিয়ার দু চোখ থেকে অজস্র জলকণা নেমে যাচ্ছে। কন্যাটির বুকের ভেতর বিকট শব্দে আর্তনাদ হচ্ছে। স্বামীর নির্দেশনা পেয়ে ফাহমিদা মেয়েকে নিয়ে কাপড় গোছাতে গেলেন। চারপাশ তখন নিশ্চুপ। রাশিদুল বন্ধুর দিকে এগিয়ে আসতেই পিছিয়ে গেলেন ইব্রাহিম। আমাদের বন্ধুত্বের এটি ঘটে গেছে রাশেদ। খালামা আমায় যে আমানত দিয়েছিলেন, তা আমি সাধ্যমতো যত্ন করে রেখেছিলাম। এখন আর কোনো সূত্র নেই। ইব্রাহিম, এভাবে কেন বলছিস? মাপ চাচ্ছি। আমি চাই না ভবিষ্যতে কোনো ঝামেলা হোক। আমার মেয়ে কখনো এবারই আসবে না, কখনোই না। ফাহমিদা মেয়ের লাগেজ হাতে নেমে এলেন। রিয়া কাছে অসহায় হয়ে তাকাচ্ছে মেহনুরের দিকে। মেহনুরও কাছে। দুবোনে তো অসহায় যে একে অপরের দিকে ছুটে যাওয়ার মতন বলটুকু নেই। সন্ধ্যার দিকে ইব্রাহিম বাড়ি এলেন। ও বাড়ি থেকে আসার পর সারাদিনে পানিটুকু মুখে তুলেনি রিয়া। সেটি জানানো হলে ভদ্রলোক বিচলিত হলেন না। অথচ অন্যদিন থেকে সমস্ত বাড়ির অস্থির হয়ে যেত। তিনি বরং স্ত্রীকে ডেকে নিয়ে বললেন, আগামীকাল সকালবেলা ছেলেপক্ষকে ওকে দেখতে আসবে। ছেলে ভালো চাকরি করছে, দেখতে শুনতেও ভালো, পরিবারের কোনো ঝামেলা নেই, সাজগোছের প্রয়োজন নেই। ছেলেপক্ষ আগেই দেখেছে ওকে। কথাটি বলতেই ফাহমিদা করুণ চোখে তাকালেন। এমনটি তিনি আশা করেন না। এদিকে রিয়া নির্বিকার। সবটা শেষ হয়ে যাচ্ছে, অথচ তার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। কাজের চাপ একটু বেশি ছিল। রিসাতের ফিরতে বেশ রাত হলো। ও দেখল পরিবেশ শান্ত। সহসা এতটা শান্ত হয় না বাড়িটা। আহামরি কোনো চিন্তা না করে নিজের কক্ষে এলো। ফ্রেশ হয়ে এসে দেখল রুবাই আর নিতও জেগে আছে। বাচ্চা দুটো রাত 9টা হলে ঘুমিয়ে জল হয়ে যায়। আজ তার ব্যতিক্রম। ও হাসল। দুজনকেই একসাথে কোলে তুলে নিল। তোরা জেগে আসিস কেন? কাকিমণি বকেছে? দুই ভাই বোন একে অপরের মুখের দিকে তাকালো, তবে কিছু বলল না। রিসান ভ্রুকুঞ্চিত করে শুধালো, কি? কিছু না ভাইয়া। রুবাইয়ের উত্তর শুনে তেমন কিছু বোঝা গেল না। নিতু দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। ওর মন খারাপ হলে এমনটি করে থাকে। ছি আপু, এভাবে নখ কামড়ানো ঠিক না, জানো তো অসুখ হতে পারে। নিতু শুধুই মাথা দোলালো। দুজনকে নামিয়ে দিল রিসান। পকেট থেকে চকলেট বের করে বলল, খুশি? অন্যদিনের মতো উল্লাস নেই ওদের মাঝে। রিসানের ভেতরটা কেমন করে উঠল। ওদেরকে রেখে ড্রয়িং রুমে এলো। সেখানে একটা মানুষও নেই, অথচ রাত 12টা অবধি সকলে বসে আড্ডা দিয়ে থাকে। পরিবেশটি এমন যে সংকটটি না চাইতে অনুভব হয়। ও আর কিছু না ভেবে রিয়ার ঘরে এলো। সেখানে মেয়েটাকে পেল না। আশেপাশে খুঁজে মেহনুরের ঘরে গেছিল। নক করার কিছু সময় পর বের হলো মেহনুর। শুষ্ক তার মুখশ্রী। ঘুমিয়েছিলে? না ভাইয়া। আচ্ছা রিয়া কোথায়? মেহনুরের কান্নার ভেতরটা শেষ হতে শুরু করলো। ও কিন্তু জবাব দিল না। রিসান আরও বিস্মিত হয়ে গেল। উত্তর দিচ্ছ না কেন? বাসায় চলে গেছে। আজ তো যাওয়ার কথা ছিল না। তাহলে? মা বাবা এসেছিলেন। ও, রাত অনেক বেশি হয়। আর কিছু বলল না রিসান। মেহনুরকে ঘুমাতে বলে নিজের কক্ষে এলো। সেখানে সে একদমই শান্তি পেল না। রাত প্রায় 11টা। গ্রামে এটা অনেক রাত। ফোন করা ঠিক হবে কিনা ভেবে ভেবে কল করে ফেলল। তবে কল রিসিভ না হতে একটু কষ্ট পেল। তারপর ভাবল এতটা জার্নি করে মেয়েটি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে ঘটে গেল আরেক কাণ্ড। ফাহমিদা চিৎকার করে উঠলেন। ওনার কণ্ঠে হন্তদন্ত হয়ে এলেন ইব্রাহিম। তিনি সংবাদপত্র পড়ছিলেন। রিয়া, রিয়া, মা চোখ খোল, মা চোখ খোল, চোখ খোল না মা। কি করলি এটা? কথা বল মা। রিয়া মা। ফাহমিদা কাছেন সমানে। ইব্রাহিমের মুখশ্রী জুড়ে আতঙ্ক। রিয়া ঠিক পাশটায় পড়ে আছে ঘুমের ওষুধ। চোখ পিটপিট করে চাইল রিয়া। ফাহমিদা তখনও কেঁদেই চলেছেন। ইব্রাহিম বিহবল। তিনি যেন খুশি হতে পারলেন না। মেয়েটার দুষ্টুমি আজও গেল না। ফাহমিদার চোখের জল মুছে নিলেন। আর মোরা ভাঙল রিয়া।
কি হয়েছে? শান্তি মতন ঘুমাতেও দিবে না? ইব্রাহিমের মুখশ্রী গোমট। ফাহমিদা সপাটে মেয়ের শরীরে দুটো বসিয়ে দিলেন। শয়তান মেয়ে। উফ, লাগছে মা, লাগুক, বেদব কোথাকার। এবার হেসে ফেল রিয়া। বেড থেকে নেমে হাতের সাহায্যে চুলগুলো খোপা করে নিল। তোমরা কি ভেবেছিলে ঘুমের ওষুধ খেয়ে মরে গেছি? খুবই ফানি ছিল এটা। এত সময় পর কথা বললেন ইব্রাহিম। তিনি রেগে আছেন কিনা বোঝা গেল না। কিছু সময় পর ছেলের বাড়ি থেকে লোক আসবে। রিয়া তেমন কিছু বলল না। আলমারি খুলে একের পর এক শাড়ি দেখতে লাগলো। মা, কোনটা ভালো মানাবে বলো তো? মেয়ের আচরণে ফাহমিদা বিস্মিত। তার মাতৃমন মেয়ের মস্তিষ্কের পরিকল্পনাটি ধরতে পারছে না। ও মা, দেখো না কোনটা ভালো লাগছে। নিরুত্তর ফাহমিদা। আলমারি ঘেটে নিজের একটি শাড়ি বের করে নিল রিয়া। এই শাড়িটি ওর বিশেষ ভালো লাগার। প্রথমবারের মতন রিসানের দেওয়া উপহার এটি। বিস্ময়ের আরও বাকি ছিল বটে। বেশ সুন্দর করে সেজেগুজে বের হলো রিয়া। পাত্রপক্ষ তখন বসে আছে। মা বাবা সমেত এসেছে। ছেলেটা হা হয়ে তাকালো। দেখতেও ভালো। রিয়া তার বরাবর বসল। ইব্রাহিম মেয়ের স্বতঃস্ফূর্ততা দেখে ভয় পাচ্ছেন। ফাহমিদা নাস্তা সাজিয়ে দিলেন। ছেলের বাবা প্রশংসা করে বললেন, মাশাল্লাহ ইব্রাহিম ভাই, আপনার কন্যার সৌন্দর্য নিয়ে যাই বলবো কম হয়ে যাবে। সেই ছোট্টই দেখেছিলাম, আর আজ ছেলের বউ করার জন্য এসেছি। কথাটি বলেই একটু শব্দ করে হাসলেন ভদ্রলোক। তবে উপস্থিত কেউ হাসির সাথে সেভাবে যোগ দিলেন না। কথাটিতে আদৌ হাসির কিছু ছিল কিনা এটা নিয়েও সন্দেহ আছে। রিয়া ফ্যালফ্যাল করে সামনের পুরুষটিকে দেখেই যাচ্ছে। লম্বায় রিসানের সমানই হবে, ত্বকের রঙও ফর্সা। সৌন্দর্যের রিসানকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। তবে সবথেকে বড় সমস্যা লাজুকতা। ছেলেটা এমনভাবে বসে আছে যেন লজ্জায় মিয়ে যাচ্ছে। রিয়ার মনে হলো মেয়েটি সে নয়, বরং সামনে থাকা ব্যক্তিতেই মেয়ে মানুষ। ও কিছুটা বিরক্তই হলো। কিছু সময় বাদে ওদেরকে পাঠানো হলো আলাদা করে কথা বলার জন্য। 5 মিনিট পার হলো, তবে কোনো কথাই বলল না লোকটা। আপনি কি বোবা? যারপনাই অবাক হলো রাফিদ। কিছুটা আমটামতা করে বলল, না তো। তাহলে কথা কেন বলছি না? কি বলবো? আমার মাথা। রাফিদ মন খারাপ করে রইল। রিয়া ভেংসি কেটে শুধালো, জিএফ আছে? জিএফ? জি। জি ফর গার্ল, এফ ফর ফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড। রাফিদ যেন দ্বিধায় বলল, এমন অবস্থা সে কখনো কল্পনা করে না। কি মিস্টার, এত ভাবছেন কেন? আছে নাকি? না মানেই নেই। রাফিদ এমনভাবে উত্তর করল যেন জিএফ না থাকাটা কোনো বড় রকমের অপরাধ। মনে মনে একটা চোট হেসে নিল রিয়া। শুনেন, আমার কিন্তু বিএফ আছে। ও আচ্ছা, শুধু এইটুকুই? জি। আচ্ছা লোক তো আপনি। আপনার হবু স্ত্রীর বিএফ আছে, এটা শুনেও এমন ভাব করলেন যেন কিছুই হয়নি। রাফিদ এবার হাসল। রিয়া কিছুটা ভরকে গেল যেন। তার মনে হলো গেম চেঞ্জ হয়ে গেছে। দুঃখিত, আমি আসলে কিছুটা লাজুক স্বভাবের। মেয়েদের সাথে ওভাবে কখনো কথা হয়নি, তাই আর কি। রিয়া উত্তর করল না, শুধু অন্যদিক ফিরে ভেঙচি কাটল। মনে মনে বলল, আহা, বড় ভদ্রলোক এসেছেন। আপনার বয়ফ্রেন্ডের নাম জানতে পারি? না। আচ্ছা। লোকে বলে আমি সুদর্শন। তিনি কি আমার থেকেও সুদর্শন? রিয়া একটু কল্পনা করল। সুদর্শনের দিক থেকে দুজনে কাউকে প্রথম করা যাচ্ছে না। এ যেন দ্বিধায় সমুদ্র। ও চুপ করে রইল। আপনি কি বিয়েটা করতে চান না? এত সময় পর রিয়ার বুকটা হো হো করে উঠল। সে তো বিয়েটা করতে চায় না। ও ঘুরে তাকালো। রাফিদ নিঃশ্বাসের তপ্তটা লুকিয়ে মৃদু হেসে বলল, ভয়ের কিছু নেই। আপনি না চাইলে এই বিয়েটা হবে না। তবে আমার দুর্ভাগ্য আপনার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেলাম না। শেষ কথাতে দুঃখ মিশে আছে। কয়েক সেকেন্ডের জন্য মন খারাপ হলো রিয়ার। ওরা নেমে এলো। দুই পরিবারের মাঝে বেশ হাসি খুশি ভাব বিরাজ করছে। তখনও বিয়ে না করার কথাটা ওঠেনি। দুপুরের খাবার খেয়ে ওনারা চলে গেলেন। রিয়া উদাস হয়ে বসে আছে। গোসল করার নাম অবধি নেই। ফোনটা বেজে উঠল। রিসিভ করে কোনো কথা বলো নাও। তুমি খুব বাজে মেয়ে, জানো? কতটা ভয় লাগছিল। কল রিসিভ কেন করছিলে না? মেহনুরের থেকে গতকাল এই বিষয়টা জানতে পেরেছি। ছেলেপক্ষ থেকে দেখতে এসেছিল। কি বলল? ছেলেটা বলল, আমার মতো একজনকে জীবনসঙ্গী রূপে না পাওয়াটা তার জন্য দুর্ভাগ্যের। মেয়েটির কণ্ঠে মন খারাপের সুর। রিসান এবার দাঁত কিরমির করে উঠল। আর সে জানতে চাইল, আমি কি তার থেকেও বেশি সুদর্শন? তুমি কি বললে? আমি কিছু বলিনি। কেন? কারণ কে বেশি সুদর্শন আমি বুঝে উঠতে পারছিলাম না। কথাটি বলতেই ওপাশ থেকে রাগে কণ্ঠটা ভেসে এলো। জানে মেরে ফেলব। ওই ছেলের জন্য মনের ভেতর মায়া জমেছে, তাই না? রিয়া হেসে উঠল। রিসানের হিংসেটা ভালো লাগছে তার। আসলে সে খুব সুন্দর। ও আচ্ছা, তাহলে বিয়ে করে নাও। হ্যাঁ, বিয়ে করিনি। আর আপনি বিয়ের প্রথম রাতেই আমার স্বামীকে খুন করে আমায় বিধবা করেন, তাই না? রিয়া মজা করলেও রিসান কিন্তু মজা করছে না। ও একটা ক্লান্তির নিঃশ্বাস ফেলল। রিয়া এবার চুপ করে গেল। ওর কান্না পেল হঠাৎ। রিসান, বলতে পারেন আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কখনো বলা যায় না রে বোকা। কেন যায় না? আমার খুব দুঃখ লাগছে।
কাঁদছো কেন? জানি না, শুধু মনে হচ্ছে আপনাকে হারালে আমি নিজেকে হারিয়ে ফেলব। মৃদু হাসল রিসান। রিয়ার আবেগ, ভালোবাসা সবটা বুঝতে পারেও মেয়েটি তার জন্য কতটা পারফেক্ট সেটি খুব ভালো করে অনুভব করা যায়। রিসানের চলন বলনের মাঝে পরিবর্তন এসেছে। বাসায় ঠিক মতন আসছে না, খাবার খাচ্ছে না। তারে ভবঘুরের স্বভাবটি দেখে রাশিদুল অস্থির বোধ করলেন। একমাত্র ছেলে ওনার, মেয়েটাও বিয়ের পর থেকে একটিবারও কল করেনি। সব মিলিয়ে বুকের যন্ত্রণাটা তিনি বেশ অনুভব করছেন। ছেলের ফেরার অপেক্ষা করছেন, অথচ ছেলে ফিরছে না। রাত প্রায় 1:30। তিনি অস্থির বোধ করলেন। ঘড়ির কাঁটা যখন 3টে স্পর্শ করল তখন বাড়িতে ফিরল রিসান, হাতে সিগারেট। আগে থেকেই খেত, তবে বাবার সামনে কখনো স্পর্শ করেনি। আজ নির্বিঘ্নে সিগারেট মুখে দিয়ে চলে যাচ্ছে। রাশেদুল কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব করলেন। রিসান, দাঁড়াও। বাবাকে সম্মান দেখিয়ে কিনা দাঁড়ালো রিসান, তবে ফিরে চাইল না। রাশেদুল নিজের ছেলের কাছে উপস্থিত হলেন। আপাতমস্তক দেখলেন সুপুরুষ বটে। এত রাতে সিগারেট হাতে বাড়িতে ফিরছ কেন? কোনোরকম বাক্য ব্যয় না করেই সদর দরজার দিকে চলতে লাগলো রিসান। পুরো দস্তর বিস্মিত বোধ করলেন ভদ্রলোক। কিছুটা পায়ের জোর খাটিয়ে ছেলের সামনে উপস্থিত হলেন। কোথায় যাচ্ছ? তুমি তো বললে এত রাতে সিগারেট নিয়ে বাড়ি ফিরেছে কেন? তাই বেরিয়ে যাচ্ছি। আশ্চর্য! রিসান জবাবহীন, বরং সে মনের সুখে সিগারেটের ঠোঁট দুটো জ্বালিয়ে নিচ্ছে। তুমি বিয়ে করতে চাও? এমনটি হলে আমরা মেয়ে দেখা শুরু করব। খিটমিটে হাসল ছেলেটা। রাশেদুল ছেলে 2 বাহুতে হাত চেপে ধরলেন। রিয়াকে ভোলার জন্য সব রকম সাহায্য করা হবে তোমায়, জাস্ট তুমি সঙ্গ দাও। সিগারেট, মদ, গাঁজা সব ট্রাই করেছি বাবা, ভুলতে পারিনি ভুলতে। কোনো নেশায় পারল না ওকে ভুলে দিতে। কথাটি বলতে বলতে রিসানের গলা ধরে এলো। ও ধীর পায়ে দোতলায় উঠে গেল। সেদিকে তাকিয়ে রাশেদুলের মনে হলো পুরো পৃথিবী বুঝি তাকে তিক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। পারিবারিক প্রথা এটা সহজেই ভাঙা যায় না। রিসান 1বার 2বার 3বার করে করে বহুবার চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো নিজের সবটুকু দিয়ে। অথচ এরা নড়ল না এক পাও, বরং ছুড়ে দিলে অবহেলা, অবজ্ঞা। পরিবারের মানুষগুলোকে ফেলে আসতে চায় না কেউই। রিসানও চায়নি। ও চেয়েছিল সবাইকে নিয়ে এক রূপকথা তৈরি করতে, কিন্তু হলো কোথায়? শেষমেশ প্রিয়তমার হাতটি ধরেই বের হয়ে যেতে হলো। রিয়া নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতেই কিনা রিসানের হাতটি আগলে নিয়েছে। ঠিক পালিয়ে এসেছে বলা চলে না, বাবা মাকে জানিয়ে এসেছে ও। কন্যাকে যেমন অনুমতি দেননি, তেমনও বাধা দেননি ইব্রাহিম আর ফাহমিদা। মাঝে অনেকগুলো মাস পেরিয়ে গিয়েছে। তারা চেষ্টা করেছে, ফলাফল রিক্ততা দিয়েছে। তাই আজ নিজেদের জন্য ভাবছে শুধু। ওরা বসে আছে বাসের অপেক্ষায়। গন্তব্যস্থল নতুন, কষ্ট হবে মানাতে, তবে অসম্ভব তো নয়। এই যে ঠান্ডা অনুভব হচ্ছে, বোধহয় শীতের আগমনী বার্তা। রিসান নিজের গায়ের ব্লেজার খুলে দিতে রিয়ান নাকচ করল। রিসান একগাল হেসে কন্যাটিকে ব্লেজারের ভিতর নিয়ে এলো। দুজনের ত্বকে রূপততা ছড়িয়ে যাচ্ছে একে অপরের মাঝে। এতটা ভালো লাগা, ভালোবাসা আগে অনুভব হয়নি রিয়ার। রিসান তার শুষ্ক ঠোঁটটি কন্যার কপালে ঠেকিয়ে দিল। প্রিয়তমা, কথা দিচ্ছি নিজের সবটুকু দিয়ে তোমায় রূপকথা দেখাবো। এই যে রিসান কথা দিল, সে কিন্তু কথাটি রাখলও বটে। কিছু মাসের ব্যবধানে ওদের গল্পটি ভিন্ন হয়ে গেল। রিসান এখন ছোট্ট একটি কোম্পানি খুলে বসেছে। তার যোগ্যতা দিয়ে চলছে কোম্পানিটি। তাদের ছোট্ট সুন্দর একটি সংসার হয়েছে। পুরো ঘটনা স্মরণ করে রিয়া হেসে ফেলল। অমর সময়ে প্রেসার কুকারের সিটি বেজে উঠল। ধ্যান ভাঙল ওর। চুলায় স্যুপ বসিয়ে দিয়ে অন্য খাবারগুলো তৈরি করতে লাগলো। শীত প্রায় শেষ হতে চলেছে। চারপাশে কেমন ফুলেরা জেগে উঠেছে। সেই ফুলের গন্ধে মম করছে চারপাশ। খানিক বাদেই ডোরবেল বেজে উঠল। হন্তদন্ত হয়ে দরজা খুলো রিয়া। 2 হাত ভরাট করে জিনিসপত্র এনেছে রিসান। সেগুলো নিতে সাহায্য করলো। রিসান হাত মুখ ধুয়ে সেই ডাইনিংয়ে বসলো। দুজন একসাথে খাবার খেলো। খাবার শেষে সবকিছু একসাথেই গুছিয়ে রাখলো। মাঝে মধ্যে চলল খুনসুটি। মাঝরাতে রিয়া যখন ঘুম ভাঙে, দেখতে প্রায় তার ব্যক্তিগত মানুষটিকে 2 হাতে আগলে রেখেছে তাকে। তখনই তার ঠোঁট জুড়ে প্রশান্তি জাগে। মনে হয় এই তো তাদের সুন্দর একটি জীবন, ঠিক রূপকথার মতন। জীবনে ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন কি আছে? ওহো না, তারা দিব্যি ভালো আছে, ঠিক রূপকথার মতন। সমাপ্ত।